প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই সহজ সরল ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস। আজ আমরা কথা বলবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা অংশ, সেটা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ে। চারদিকে এমনিই অনেক প্রেশার, করোনা নিয়ে সবার ভিতরে, বাইরে, দেশে, বিদেশে সবখানেই শুধু প্রেশার আর প্রেশার। তো সেই প্রেশারের মধ্যেই আমরা শুরু করলাম ব্লাড প্রেশার ক্লাস। ব্লাড প্রেশার কি জিনিস? ব্লাড প্রেশার ইজ দ্য ল্যাটারাল প্রেশার exerted by the blood flowing blood on the vessel wall। অর্থাৎ এই যে ভেসেল দিয়ে আমাদের যে ব্লাডটা যাচ্ছে, এই যে ভেসেল ওয়াল, এই ভেসেল ওয়ালে দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, এই যে ভেসেল ওয়াল, এটার ভিতর দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, এই যে ব্লাডটা ফ্লো করছে, এই যে ব্লাডটা ফ্লো, এরা এই দেয়ালের গায়ে যে প্রেশারটা দিচ্ছে, এই প্রেশারটাকে বলা হয় হচ্ছে ব্লাড প্রেশার। অর্থাৎ এই যে ব্লাডের ফ্লোটা পারপেন্ডিকুলারলি, আমরা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করি যে ল্যাটারাল প্রেশার বলতে কি বুঝো? ল্যাটারাল প্রেশার বলতে বোঝাচ্ছে পারপেন্ডিকুলার প্রেশার, অর্থাৎ ফ্লো হচ্ছে কিন্তু এইভাবে, ব্লাড ফ্লো হচ্ছে এইভাবে, কিন্তু প্রেশার দিচ্ছে পাশ দিয়ে, এই জন্য এটাকে আমরা বলি ল্যাটারাল প্রেশার। ল্যাটারাল প্রেশার হচ্ছে যে কত ডিগ্রি, আমরা ভাই জিজ্ঞেস করি যে ল্যাটারাল প্রেশার যে বলছে, সেই ল্যাটারাল প্রেশার হচ্ছে কত ডিগ্রি, বলতে হবে দ্যাট ইজ 90 ডিগ্রি। অর্থাৎ ফ্লোয়িং ব্লাড ভেসেল ওয়ালের উপরে 90 ডিগ্রি প্রেশার করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে যে প্রেশারটা দিচ্ছে, একে আমরা বলছি হচ্ছে ল্যাটারাল প্রেশার। ল্যাটারাল প্রেশার, মনে করো একটা ঘরের মধ্যে অনেক মানুষ আছে, গাদাগাদি হচ্ছে, চেঁচামেচি গাদাগাদি হচ্ছে, তো স্বাভাবিক কী হবে? প্রেশার কোথায় পড়বে? দেয়ালে। একসময় কিন্তু মানুষগুলো এরকম করে দেয়ালের গায়ে গিয়ে ধাক্কা খাবে, পাশের যে দেয়াল আছে সে দেয়ালের গায়ে ধাক্কা খাবে, এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কাটাই কিন্তু ল্যাটারাল প্রেশার। একই রকমভাবে ব্লাড যখন ফ্লো হয়, আমরা জানি ব্লাডের ফ্লো কয় ধরনের হয়? ব্লাডের ফ্লো দুই ধরনের হয়। একটা হচ্ছে ল্যামিনাল ফ্লো, আমরা যে দেখছি যে ফ্লোটা হচ্ছে কলাম ধরে ব্লাডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হয় ল্যামিনাল ফ্লো। আরেকটা ফ্লো হচ্ছে টার্বুলেন্স ফ্লো হচ্ছে যদি আমরা ব্লাডটাকে কোথাও আটকে দিয়ে হঠাৎ করে ছাড়ি প্রেশারে, এটা কি করবে? এরকম ঘূর্ণির মতো ঘুরে ঘুরে তারপরে যাবে, এটাকে বলা হয় টার্বুলেন্স ফ্লো। সো নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে ল্যামিনাল ফ্লো দিয়ে যায়। সো ল্যামিনাল ফ্লোয়িং ব্লাড যেটা, সে তার ভেসেল ওয়ালের গায়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রেশার দিচ্ছে, এই প্রেশারটাকেই আমরা বলছি ব্লাড প্রেশার। সো ব্লাড প্রেশারের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ল্যাটারাল প্রেশার exerted by the flowing blood, তো ফ্লো করছে যে ব্লাড, flowing blood on the vessel wall, তাহলে যে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার কত ধরনের আছে? ব্লাড প্রেশার সাধারণত আমরা জানি 4 ধরনের হয়। একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে পালস প্রেশার, আর একটা হচ্ছে মিন প্রেশার। তাহলে আমরা যে বললাম ব্লাড প্রেশারের টাইপস কত রকমের? ব্লাড প্রেশারের টাইপস হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে পালস প্রেশার, আর একটা হচ্ছে মিন প্রেশার। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে পালস প্রেশার এবং মিন প্রেশার। এই যে 4টা প্রেশার আছে, এই 4টা প্রেশারের মধ্যে এই প্রথম দুটো প্রেশার আমরা মেজার করতে পারি, অর্থাৎ ব্লাড প্রেশার মেশিন দিয়ে আমরা মেজার করতে পারি, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে মেজারেবল প্রেশার, অর্থাৎ যেটা মেজার করা যায়, আমরা কোনো একটা যন্ত্র দিয়ে হচ্ছে মেজার করার, একটা নীতি হোক, পাল্লা হোক, যেটাই বলি আমরা, ব্লাড প্রেশারের যে আমাদের মেশিন আছে স্পিগমোম্যানোমিটার, সেই স্পিগমোম্যানোমিটার দিয়ে আমরা কিন্তু ব্লাড প্রেশারটাকে মাপতে পারতেছি, যেহেতু মেজার করতে পারছি, সেহেতু সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে বলা হয় মেজারেবল প্রেশার। অর্থাৎ আমরা এটাকে মেজার করি।
আর এই যে পালস প্রেশার এবং মিন প্রেশার এইটাকে কোনো যন্ত্র দিয়ে মেজার করা যায় না, এটাকে পাই আমরা ক্যালকুলেশন করে, এই জন্য এটাকে বলা হয় ক্যালকুলেটিভ প্রেশার। ক্যালকুলেটিভ প্রেশার অর্থাৎ ক্যালকুলেশন করে বের করতে হয়, ক্যালকুলেটিভ প্রেশার। তাহলে যেটা বললাম সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা আছে, এই দুটো প্রেশার হচ্ছে মেজার করা যায় স্ফিগমোম্যানোমিটার দিয়ে, ঠিক আছে, বা মেশিন দিয়ে আমরা এই দুটোকে মেজার করতে পারি, এই জন্য এটাকে বলা হয় মেজারেবল ব্লাড প্রেশার। আর এই যে মেজারেবল ব্লাড প্রেশারগুলোকে বিভিন্ন ক্যালকুলেশনের মধ্যে ফেলে আমরা যে প্রেশার পাই এটা হচ্ছে এই লাস্ট পরের দুটো, অর্থাৎ পালস প্রেশার এবং মিন প্রেশার। এই দুটো প্রেশার আমরা সরাসরি মেজার করে পাই না, এটা বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে বের করতে হয়, এই জন্য এটাকে আমরা বলতেছি ক্যালকুলেটিভ প্রেশার। ক্যালকুলেটিভ প্রেশার। তাহলে কিভাবে প্রেশারটা তাহলে হচ্ছে বের করি? পালস প্রেশার হচ্ছে, পালস প্রেশার যেটা, পালস প্রেশার এটা হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের হচ্ছে ডিফারেন্স। তাহলে পালস প্রেশার ইকুয়াল টু সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে ওই যে আমরা যেমন দেখেছিলাম কার্ডিয়াক আউটপুট পড়ার সময় ডায়াস্টোলিক ভলিউম থেকে সিস্টোলিক ভলিউম দিয়ে আমরা স্ট্রোক ভলিউম বের করেছিলাম, এমনইভাবে সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাদ দেওয়া হয় যেটা পাবো সেটাকে আমরা বলছি পালস প্রেশার। আর মিন প্রেশারটা কি? মিন প্রেশারটা হচ্ছে আমরা অ্যাভারেজলি যে প্রেশার বলতে যা বোঝাই সেটা কিন্তু মিন প্রেশার বলি, বিভিন্ন জায়গায় বলি যে তার প্রেশারই এই যে ইউজের জন্য যে কাজগুলি সেটা কিন্তু মিন প্রেশার দিয়ে করি। সো মিন প্রেশার ব্লাড কাকে বলে? মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। অর্থাৎ মিন প্রেশারটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে যদি পালস প্রেশারের 3/1 সাথে যোগ করা হয় তখন যে প্রেশারটা পাবো সেটা হচ্ছে মিন প্রেশার। তাহলে আমরা যেটা বললাম যে দুটো হচ্ছে আমাদের মেজারেবল প্রেশার, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, আর দুটো হচ্ছে আমাদের ক্যালকুলেটিভ ব্লাড প্রেশার যেটা হচ্ছে পালস প্রেশার এবং হচ্ছে মিন প্রেশার। পালস প্রেশারটা আমরা পাই সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে বিয়োগ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি পালস প্রেশার। আর মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে যদি পালস প্রেশারের 1/3 সাথে যোগ করা হয় তখন যে প্রেশারটা আমরা পাচ্ছি সেই প্রেশারটাকে আমরা বলছি হচ্ছে মিন প্রেশার। তাহলে এই যে প্রেশারগুলো তাদের নর্মাল রেঞ্জ কত? সিস্টোলিক ব্লাড প্রেশার তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা বলি এসবিপি কত হবে? আগে আমরা এটা বলতাম 110 থেকে 140, বাট এখন হু এটাকে চেঞ্জ করছে, বলা হয় 100 to 140 মিলিমিটার অফ মার্কারি। তাহলে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি প্রেশারটাও হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 60 to 90 মিলিমিটার মার্কারি, 60 to 90 মিলিমিটার অফ মার্কারি, এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। পালস প্রেশার কত? পালস প্রেশার হচ্ছে অ্যাভারেজলি পালস প্রেশার হচ্ছে 40, পালস প্রেশার হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, আর মিন প্রেশার হচ্ছে অ্যাভারেজ 93 মিলিমিটার অফ মার্কারি। মিন প্রেশার হচ্ছে 93 মিলিমিটার অফ মার্কারি। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 100 to 140 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি, পালস প্রেশার হচ্ছে অ্যাভারেজলি 40 মিলিমিটার অফ মার্কারি, মিন প্রেশার হচ্ছে 93 মিলিমিটার অফ মার্কারি। এই যে ব্লাড প্রেশার, হ্যাঁ, এটা ডিটারমিনিং ফ্যাক্টর কি?
আমাদের যে ব্লাড প্রেশারের ডিটারমিনিং ফ্যাক্টর কি, অর্থাৎ ব্লাড প্রেশার হচ্ছে নিয়ন্ত্রণ করছেন কারা, আমার বডির কোন কোন জিনিস হচ্ছে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা যেমন কার্ডিয়াক আউটপুটে দেখেছিলাম, কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট, এখানে ব্লাড প্রেশারেও তাই, ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টিপিআর, তার মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাহলে ব্লাড প্রেশার সমান হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই দুটোর মধ্যে যদি গুণ করি তাহলেই হচ্ছে ব্লাড প্রেশার পাবো। তাহলে এখানে আমরা বলেছিলাম যেগুলো গুণ দিয়ে আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে গুণ ভাগ দিয়ে যেগুলো হচ্ছে জ্যামিতিকভাবে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের হচ্ছে ডিটারমিনেন্ট থাকে। তাহলে ব্লাড প্রেশারের ডিটারমিনেন্ট কি, তাহলে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট সমান কি, স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, ঠিক আছে। স্ট্রোক ভলিউম সমান কি, সমান হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে এই যে সব ফ্যাক্টরগুলো একই রকম ভাবে কার্ডিয়াক আউটপুটের মতো ব্লাড প্রেশারও ডিটারমিনেন্টস করবে হচ্ছে এরা। তাহলে ব্লাড প্রেশারের ডিটারমিনেন্টস হচ্ছে কার্ডিয়াক আউটপুট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, এটা হচ্ছে হার্ট রেট, যে হার্ট রেটের হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, এই সব কিছু হচ্ছে ব্লাড প্রেশারের হচ্ছে ডিটারমিনেন্টস। তাহলে কি কি ডিটারমিনেন্টস আমরা ব্লাড প্রেশারের ক্ষেত্রে পেলাম, এটা হচ্ছে বললাম যে কার্ডিয়াক আউটপুট ব্লাড প্রেশার সমান কার্ডিয়াক ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাহলে কার্ডিয়াক আউটপুট টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, একটা হচ্ছে তাহলে কার্ডিয়াক আউটপুটের সাথে ভেনাস রিটার্ন ইকুয়াল থাকে, তাহলে ভেনাস রিটার্ন ঠিক ওই কার্ডিয়াক আউটপুটের মতোই, তাহলে ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করবে। তারপরে কি হচ্ছে হার্ট রেটের উপর ডিপেন্ড করবে, হার্ট রেটের উপর ডিপেন্ড করে ফেলবে। তারপরে কি হবে, ব্লাডের যে ভেসেল ওয়াল, সেই ভেসেল ওয়ালের হচ্ছে ব্লাডের ফ্লোর উপর ডিপেন্ড করবে, ব্লাডের ভিসকোসিটির উপর ডিপেন্ড করে, কারণ এই সব কিছুই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ব্লাডের ফ্লো, ব্লাডের হচ্ছে ভেসেলের ডায়ামিটার, তার যে ভিসকোসিটি, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে টোটাল পেরিফেরালের জন্য আমাদের সেটা ডিটারমিনেন্টস হয়ে যাচ্ছে হচ্ছে ফ্লোয়িং অফ দ্য ব্লাড, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য ব্লাড, viscosity of the vessels, diameter of the blood vessels and elasticity of the blood vessels, তাহলে ব্লাড প্রেশারের যে ডিটারমিনেন্টসগুলো হচ্ছে তারা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের জন্য হচ্ছে, তার মানে কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন, হার্ট রেট। তারপরে কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে আমার এদিকে ব্লাড ভেসেলের ভেলোসিটি অফ দ্য ব্লাড, viscosity of the blood, diameter of the blood vessels and elasticity of the blood vessels, এই সব কিছু হচ্ছে ডিটারমিনেন্টস অফ দ্য ব্লাড প্রেশার, এরা নিয়ন্ত্রণ করবে আমাদের বডির ব্লাড প্রেশারটাকে। কথা হচ্ছে তাহলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, এই যে ডিটারমিনেন্টসগুলো এগুলো কি ইনফ্লুয়েন্স করবে কোন কোন ফ্যাক্টর, অর্থাৎ এগুলোর উপর প্রভাব বিস্তার করবে অবস্থা বিবেচনায় কোন কোন জিনিস, যেটাকে আমরা বলতেছি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ব্লাড প্রেশার, অবশ্যই এজিংয়ের সাথে সাথে আমাদের হচ্ছে একটা জিনিসের সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের যে ইলাস্টিসিটি অফ দ্য ভেসেল ওয়াল, সেই ইলাস্টিসিটিগুলো নষ্ট হয়ে যায়, যে কারণে এজিংয়ের সাথে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে, স্পেশালি সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস কি সেক্স, অবশ্যই ফিমেলের ক্ষেত্রে 10% হচ্ছে সাধারণত হচ্ছে প্রেশার কম থাকে, মেলদের ব্লাড প্রেশার সাধারণত বেশি থাকে। আরেকটা কি পজিশন, সাধারণত সিটিং এবং স্ট্যান্ডিং পজিশনের সে রিকম্বিনেন্ট যে পজিশন, অর্থাৎ হচ্ছে আমরা যদি হচ্ছে শুয়ে থাকি পশ্চার, হ্যাঁ, ডায়াস্টোলিক প্রেশারটা কিন্তু তখন হচ্ছে কম থাকে, লোয়ার থাকে দাঁড়ানোর থেকে শোয়া অবস্থায় বা বসানোর থেকে শোয়া অবস্থায় ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু কম পাওয়া যায়। আরেকটা জিনিস কি আছে, এক্সারসাইজ, আমাদের যদি এক্সারসাইজ করি তাহলে স্বাভাবিকভাবে এক্সারসাইজ যখন হবে তখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে মানে হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে, হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে। তাহলে এক্সারসাইজের সাথে সাধারণত হচ্ছে মাইল্ড এবং মডারেট এক্সারসাইজে, এটা মনে রেখো তোমরা, ভাইভাতেও আমরা জিজ্ঞেস করি যে মাইল্ড এবং মডারেটে এক্সারসাইজের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আনচেঞ্জড থাকবে,
কিন্তু সিভিয়ার ব্লাড প্রেশারের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করবে। জিজ্ঞেস করতে পারো ম্যাডাম কেন? কারণ যখন আমরা মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করি তখন হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য কি হচ্ছে, হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। এবং সবচেয়ে জরুরি যেটা আমি কথাটা বলা হয়নি সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবা, এই যে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এর মধ্যে এই কার্ডিয়াক আউটপুট হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারের সাথে রিলেটেড, সিস্টোলিক ব্লাড প্রেশারের সাথে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে রিলেটেড। এটা সব সময় মাথায় রাখবে যে কার্ডিয়াক আউটপুট বাড়লে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে সেক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক অ্যাকশনের জন্য, কন্ট্রাক্টিলিটির জন্য, হার্ট রেটের জন্য, সেক্ষেত্রে কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। আর যদি ভেসেলের কোনো কারণে হয়, ভেসেলের কারণে যদি হয়, অর্থাৎ ভেসেলের ডায়ামিটার কমলো, ভেসোকনস্ট্রিকশন হলো, ভেসোমোটর টোন যেটা আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। তো এক্সারসাইজের ক্ষেত্রে যেটা হয়, এক্সারসাইজের সময় যখন আমরা মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করি, সেই মাইল্ড টু মডারেট এক্সারসাইজের সময় সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে থাকে। কিন্তু যখন সিভিয়ার আমরা এক্সারসাইজ করি তখন কি হবে, যেহেতু আমি এক্সারসাইজ করছি, আমার প্রচুর অক্সিজেন লাগছে, ব্লাডের ফ্লো বাড়া হচ্ছে, সেই মাসলের মধ্যে হচ্ছে প্রচুর ব্লাড ফ্লো দিচ্ছে, এক সময় হার্ট কন্ট্রাকশন করে করে এই যে ব্লাড পাঠিয়ে আর পারে না, বলতে থাকে হার্ট টায়ার্ড হয়ে যায়, আমি আর পারছি না। তাহলে এই যে সেলগুলো যেগুলো অতিরিক্ত কাজ করছে, আমরা অনেক বেশি এক্সারসাইজ করছি, সেই যে সেগুলো কি করবে, তার তো এনার্জি লাগবে, তাকে কোনোভাবে এনার্জি তৈরি করতে হবে, কারণ সে কাজ করছে। তাহলে এই এনার্জিটা কোথা থেকে পাবে, সে এটিপি তৈরি করবে কি করে, সেই করার জন্য সে তখন এই অক্সিজেন দিয়ে, আমরা জানি অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়, কিন্তু তখন সে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু করবে, যে ঠিক আছে অক্সিজেন আমি পাচ্ছি না, আমি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু করবো। যখনই আমরা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু করবে তখনই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে। আর ল্যাকটিক অ্যাসিড যখনই ফর্মেশন হবে, এটা একটা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। ল্যাকটিক অ্যাসিড ইজ এ ভ্যাসোডাইলেটর, তার মানে ব্লাড ভেসেলস ডাইলেট করে যাবে। যখনই ব্লাড ভেসেল ডাইলেট হবে তখনই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ড্রপ করবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন কমে যাবে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে কি বললাম? আমরা বললাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সাথে রিলেটেড, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড। এক্সারসাইজে আমাদের ব্লাড প্রেশার বাড়ে, মাইল্ড টু মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে থাকে, ট্রিমেন্ডাস বেড়ে যায়, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। কারণ কি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হচ্ছে, যেহেতু অক্সিজেনের নিড বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, হচ্ছে সে কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার চেঞ্জ থাকতেছে না মডারেট এক্সারসাইজ পর্যন্ত। কিন্তু যখন সিভিয়ার এক্সারসাইজ করছি, অক্সিজেন ইউজড আপ হয়ে যাচ্ছে, যে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে, সে হার্ট যে হচ্ছে পাম্প করে করে যে অক্সিজেনটা দিচ্ছে ব্লাডের মাধ্যমে, সেই অক্সিজেনটা সাফিসিয়েন্ট থাকে না তার ওয়ার্ক লোডটা নেওয়ার জন্য, তখন অ্যারোবিক গ্লাইকোলাইসিসের জায়গায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়ে যায়। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন হবে তখনই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। আর যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড ইজ অ্যান ভ্যাসোডাইলেটর। সো ভ্যাসোডাইলেশন যখনই হবে, যখনই ব্লাডের ভেসেলের ডায়ামিটার বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স যখন কমে যাচ্ছে তখন হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে। সো আমরা যেটা বললাম, মাইল্ড টু মডারেট এক্সারসাইজের, যেটা আরেকমাদের কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ এক্সারসাইজ অন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের উপর এক্সারসাইজের ইফেক্ট কি বলতে হবে, মাইল্ড টু মডারেট এক্সারসাইজের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আনচেঞ্জ থাকে। সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করবে ডিউ টু প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড উইচ ইজ আ ভ্যাসোডাইলেটর দ্যাট ডিক্রিজেস দ্য ব্লাড হচ্ছে ভেসেল ওয়াল হচ্ছে ডাইলেটেড করবে, ডাইলেশনের ফলে ব্লাড প্রেশার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যাবে। ডিক্রিজ হওয়ার জন্য হচ্ছে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম পাবো। সো ফল অফ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা যেটা বলছিলাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ব্লাড প্রেশার। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ব্লাড প্রেশার হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে আমরা বললাম এজের সাথে বাড়বে, কারণ ইলাস্টিসিটি বেড়ে গিয়ে সিস্টোলিক, সাধারণত মনে রাখবে যে এজের সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে। তারপরে কি বললাম, আমরা বললাম যে সেক্সের ক্ষেত্রে 10% লেস ইন ফিমেলের ক্ষেত্রে। আরেকটা কি হচ্ছে বললাম, পশ্চার, সাধারণত সিটিং এবং স্ট্যান্ডিং পজিশন হচ্ছে, যদি আমরা শুই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু
কম থাকে। তারপরে কি এক্সারসাইজের যেটা আমরা বললাম মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আনচেঞ্জ থাকে, সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করে যায়। এরপরে যেটা সেটা হচ্ছে ইমোশনাল অর্থাৎ এক্সাইটমেন্ট, ইমোশনালি যা কিছু হবে, যেখানে সিম্প্যাথেটিক ড্রাইভ হবে, সেই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে, সেই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে কিন্তু হচ্ছে ব্লাড প্রেশার বাড়ে। ঠিক আছে, তারপরে কি স্লিপে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আসলে আমাদের বডির তেমন কোনো কাজ থাকে না। তাহলে যখন কাজ থাকবে না, সে করবে তার এনার্জি তৈরি করতে লাগতেছে না, স্বাভাবিকভাবে ব্লাডের সাপ্লাই দেওয়ার প্রয়োজন কম পড়তেছে, দরকারি নিডটা শুধু ব্রেইনটা থাকবে, তাকে একটু সাপ্লাই দিয়ে রাখতে হবে, স্বাভাবিক করে রাখতে হবে। সেই কারণে হচ্ছে স্লিপে যখন হয় তখন কিন্তু ব্লাড প্রেশার ফল করে, সিস্টোলিক ব্লাড প্রেশার ফল করে। বলা যায় 15 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজ করে ডিউরিং স্লিপ। মিলের সাথে সম্পর্ক, সাধারণত খাওয়ার একটু পরে ব্লাড প্রেশার মারলে একটু বেশি পাওয়া যায়, হ্যাঁ, যেটি মিলের পর। সো স্লাইটলি রাইজেস আফটার মিল। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসপিরেশনের সাথে, ইন্সপিরেশনে যেটা হয় আমরা বললাম ভেনাস রিটার্ন বাড়ে, মানে কার্ডিয়াক আউটপুট বাড়ে, সেই সময় হচ্ছে ব্লাড প্রেশারই হতে পারে। আর এটা হচ্ছে কোল্ড এক্সপোজার, এটা মনে রাখো, যখনই এক্সপোজার টু দ্য কোল্ড হয়, এক্সপোজার যখন কোল্ড হবে তখনই ভেসোকনস্ট্রিকশন হবে। ভেসোকনস্ট্রিকশন মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। সো দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য ব্লাড প্রেশার। তাহলে ডিটারমিনান্টস আমরা দেখলাম, আর হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ব্লাড প্রেশার। এখন কথা হচ্ছে এই যে ব্লাড প্রেশার এদের রেগুলেট করবে কি? আমাদের বডি এই যে 100 থেকে 140, 60 থেকে 90, এই যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, একে কিন্তু নর্মাল রাখার চেষ্টা করে, যেটা আমরা জেনে আসছি হোমিওস্ট্যাসিস, যে হোমিওস্ট্যাসিসের মাধ্যমে সে চেষ্টা করবে একটা লেভেল পর্যন্ত, যত কিছুই ঘটে যাক বাইরে, সে চেষ্টা করবে তার ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখার জন্য। সেই জন্য আমাদের বডিতে কিছু মেকানিজম আছে। তোমরা অনেক সময় হরমোনাল, নার্ভাস আলাদা আলাদা করো, ওভাবে অত আলাদা করার দরকার নেই। আমরা টাইম অনুযায়ী দেখব, ইম্পর্টেন্স অনুযায়ী দেখব, তাৎক্ষণিক কাজ কে করছে, ধীরে সুস্থে কাজ করছে কি, সেটা অনুযায়ী আমরা হচ্ছে ব্লাড প্রেশার মেকানিজম দেখব। তাহলে মেকানিজম অফ ব্লাড প্রেশার ডিপেন্ড করে টাইমের উপর ডিপেন্ড করে। আমরা ভাগ করি শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার অ্যান্ড লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। তাহলে শর্ট টার্ম রেগুলেশন মানে কি? যেটা সেকেন্ডস অ্যান্ড মিনিটসের মধ্যে কাজ করবে, যেটা সেকেন্ড এবং মিনিটসের মধ্যে কাজ করে, যত সেকেন্ডের মধ্যে তোমার হচ্ছে ব্লাড প্রেশারের পরিবর্তন আসলো, তুমি সেই তখনই হচ্ছে বডি রেসপন্স করে তাড়াতাড়ি ব্লাড প্রেশার যে এই যে বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে তাকে আবার নর্মাল আনার চেষ্টা করলো। সেকেন্ডের মধ্যে যে কাজটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। এরপরে শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, এরপরে হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম অফ রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ইন্টারমিডিয়েট টার্ম অফ রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার হচ্ছে মিনিটস এবং আওয়ার্সের মধ্যে হচ্ছে এটা কাজ করে যাচ্ছে, মিনিটস এবং আওয়ার্সের মধ্যে। সরি, আমি ভেবেছিলাম যে লাইন বোধহয় কেটে গেছে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, যেখানে হচ্ছে সেকেন্ডস এবং মিনিটসের মধ্যে হচ্ছে উইদিন মিনিটসের মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাবে মেকানিজম। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট, যেখানে হচ্ছে মিনিটস থেকে শুরু করে আওয়ার্সের মধ্যে শুরু করে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা রেগুলেশন হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আওয়ার্স থেকে ডেজের মধ্যে যেটা করবে সেটাকে আমরা বলতেছি লং টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। সো এই যে আমরা বললাম শর্ট টার্ম রেগুলেশন, তার আন্ডারে কি কি আছে? তাহলে শর্ট টার্ম রেগুলেশন শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, এর আন্ডারে হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। এবং মনে রাখবা এই যে ব্লাড প্রেশার কন্ট্রোল মেকানিজমে আমাদের একটাই হচ্ছে ফিডব্যাক মেকানিজম আছে, যেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। কোনো বইতে কেমোরিসেপ্টরটাকে ফিডব্যাক মেকানিজম দিচ্ছে, বাট কেমোরিসেপ্টর ইজ নট আ ফিডব্যাক মেকানিজম, feedback mechanism. So baroreceptor feedback mechanism,
কেমোরিসেপ্টর মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম, আর হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। সিএনএস ইসকেমিক মেকানিজম। তাহলে আমরা বলছি যেটা শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, শর্ট টার্ম রেগুলেশনের মধ্যে হচ্ছে বায়োরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম এবং সিএনএস ইসকেমিক মেকানিজম। যেটা হচ্ছে তাহলে শর্ট টার্ম রেগুলেশন হচ্ছে সেকেন্ডস টু মিনিটস, মুহূর্তের মধ্যে এটা কাজ করবে। সেকেন্ডস টু মিনিটসের মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার যেটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেটাকে আবার রেগুলেট করে নিয়ে আসবে, সেটাকে আমরা বলছি হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। এর আন্ডারে আমাদের আছে বায়োরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম এবং সিএনএস ইসকেমিক মেকানিজম। এরপরে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ ব্লাড প্রেশার যেটা, সেখানে হচ্ছে আমাদের হচ্ছে তিনটা প্রসেসের মাধ্যমে সাধারণত ইন্টারমিডিয়েট রেগুলেশন হয়। একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম, ইম্পর্টেন্ট এটা হচ্ছে। তাহলে 2 নম্বর আমরা বলেছিলাম ইন্টারমিডিয়েট, আমরা বলেছিলাম যে আগে শর্ট টার্ম রেগুলেশন, এরপরে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ ব্লাড প্রেশারের আন্ডারে এতে আমাদের যেটা আছে প্রথমে যেটা, সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম। তাহলে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম। তারপরে যেটা বিতে আছে সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। আর সিতে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম, স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। তাহলে যে ইন্টারমিডিয়েট হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার, যাতে সাধারণত মিনিটস থেকে আওয়ার্সের মধ্যে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন করে, সেই আন্ডারে তার আন্ডারে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম, হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম এবং স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। এরপরে হচ্ছে লং টার্ম রেগুলেশন, যেটা দিন লাগিয়ে ফেলে আমাদের হচ্ছে, অর্থাৎ লম্বা সময় ধরে কাজ করে তারপরে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা, সেটাকে আমরা বলছি লং টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে 3 নম্বরে আমাদের যেটা, সেটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার। এটার আন্ডারে দুটো হচ্ছে প্রসেস আছে, এটা হচ্ছে খুবই জরুরি, সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। আর বি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। আরেকটা যেটা হচ্ছে বি নাম্বারে, সেটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনাল বডি ফ্লুইড মেকানিজম, রেনাল বডি ফ্লুইড মেকানিজম। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, তার আন্ডারে হচ্ছে দুটো, একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, মনে রেখো। ইন্টারমিডিয়েটটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম, ওখানে অ্যালডোস্টেরন নেই, আর শুধু ভ্যাসোকনস্ট্রিকশন করে কাজ করবে সে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, সেটা হচ্ছে লং টার্মে। আর হচ্ছে কি রেনাল বডি ফ্লুইড মেকানিজম। তাহলে আমরা যেটা বললাম যে মেকানিজম অফ রেগুলেশন অফ ব্লাড প্রেশারে হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন, যেটাতে হচ্ছে উইদিন সেকেন্ডস টু মিনিটসের মধ্যে ব্লাড প্রেশার রেগুলেশন হয়, যেটাকে আমরা বলছি হচ্ছে এটার আন্ডারে তিনটা, একটা হচ্ছে বায়োরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, দ্বিতীয়টা হচ্ছে কেমোরিসেপ্টর মেকানিজম, আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। এরপরে যেটা ইন্টারমিডিয়েট, সাধারণত মিনিটস থেকে আওয়ার্সের মধ্যে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে ফেলে, যেটাকে আমরা বলতেছি রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম,
ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম এবং স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। আর তারপরে যেটা শেষে সেটা হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার, অনেক সময় ধরে তারপরে ব্লাড প্রেশারটা রেগুলেট করে। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম এবং হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। এখন এই যে মেকানিজমগুলো তারা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু হচ্ছে এখন কথা বলবো। প্রথমে যেটা শর্ট টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। কেন বলছি ফিডব্যাক মেকানিজম? কেন ব্যারোরিসেপ্টর মেকানিজমকে ফিডব্যাক মেকানিজম বলা হয়? ব্যারোরিসেপ্টর মেকানিজমকে কেন ফিডব্যাক মেকানিজম বলা হয়? কারণ এটা ব্লাড প্রেশার কমলে বাড়ায়, বাড়লে কমায়, অর্থাৎ দুই দিকেই কাজ করছে। প্রেশার বেড়ে যাচ্ছে তাকে কমাচ্ছে, কমে যাচ্ছে তাকে বাড়াচ্ছে। এর জন্য এটাকে আমরা বলছি ফিডব্যাক মেকানিজম, অর্থাৎ নর্মালাইজ করছে, সেটা ফল করুক আর হচ্ছে বেড়ে যাক। সেজন্য ব্যারোরিসেপ্টর মেকানিজমকে আমরা হচ্ছে বলি হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। অ্যান্ড ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম যে করবে সেটার জন্য কী করতে হবে? সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর। তাহলে মানে কি? ব্যারো মানে কি? বাতাস। রিসেপ্টর মানে কি? যে রিসিভ করে। তাহলে বাতাস মানে বাতাসের চাপ, অর্থাৎ বাতাসের কোনো প্রেশারের উপর যেটা আমরা স্পিকিং ম্যানোমিটারে ইউজ করি, ঠিক আছে, ব্যারোমিটারের মতো করে। তাহলে সেইখানে তাহলে এমন আমাদের রিসেপ্টর আছে আমাদের বডিতে, যেটা এই যে চাপ, যে ভ্যাসেলের ভিতরে যে চাপ কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে সেটাকে সে ডিটেক্ট করতে পারে। সে রিসেপ্টরটা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখান দিয়ে যখন ব্লাড যাবে, ওই এরিয়া দিয়ে যখন ব্লাড যাবে, সে নিয়ন্ত্রণ করে বুঝতে পারবে যে প্রেশারটা এখন কি নর্মাল আছে, বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। তাহলে যদি কমে যায় সে একরকম সিগন্যাল পাঠাবে, যদি বেড়ে যায় তাহলে আরেক রকম সিগন্যাল পাঠাবে। এর উপর ভিত্তি করে সে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবে, যেটাকে আমরা বলছি ব্যারোরিসেপ্টরস। সো ব্যারোরিসেপ্টরসগুলো কোথায় থাকে? ব্যারোরিসেপ্টরসগুলো থাকে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টাতে। এই যে আমার হার্ট, এই হার্ট থেকে যে আর্চ অফ অ্যাওর্টা আছে, আর্চ অফ অ্যাওর্টা, AOA, আর্চ অফ অ্যাওর্টা, সেখানে থাকবে ব্যারোরিসেপ্টরস। আর কোথায় থাকবে? আরেকটা থাকবে, সেটা হচ্ছে আমাদের যে কমন ক্যারোটিড আর্টারি আছে। এই যে কমন ক্যারোটিড আর্টারি, এইটা যখন বাইফার্কেশন হলো, যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তৈরি হলো সেইখানে আছে। তাহলে এটার নাম যেটা, সেটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস। আর এখানে যেটা আছে সেটা অ্যাওর্টিক আছে। তাহলে ক্যারোটিড সাইনাস, অ্যাওর্টিক আর্চ। ক্যারোটিড সাইনাস অ্যাওর্টিক আর্চে হচ্ছে সাধারণত বেশি পরিমাণে থাকে, হ্যাঁ, অ্যাওর্টিক আর্চের ওয়ালের মধ্যে বেশি পরিমাণে থাকে। এই দুটো ছাড়াও কিন্তু সামান্য পরিমাণে হচ্ছে এই যে রিসেপ্টর সেগুলো পাওয়া যায় কোথায়? হচ্ছে থোরাসিক, এই যে থোরাসিক এবং নেক রিজিয়নে যে ভেসেলসগুলো আছে, ঠিক আছে, তাদের লার্জ যে আর্টারিগুলো আছে, তা থোরাসিক নেক রিজিয়নে যে লার্জ আর্টারি আছে তাদের ওয়ালেও কিন্তু সামান্য পরিমাণ করে এই রিসেপ্টর পাওয়া যায়। মেইনলি পাওয়া যাচ্ছে কোথায়? ব্যারোরিসেপ্টরসগুলো মেইনলি পাওয়া যাচ্ছে হচ্ছে এই যে ক্যারোটিড সাইনাস, যেটা হচ্ছে বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি একটু উপরে, যেখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি শুরু হলো সেইখানে হচ্ছে আমাদের পাওয়া যায় ক্যারোটিড সাইনাস। আরেকটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার ওয়ালের মধ্যে হচ্ছে পাওয়া যায়, সেটাকে বলছে আমরা অ্যাওর্টিক আর্চ। আর স্মল অ্যামাউন্টের থাকে হচ্ছে থোরাসিক এবং নেক রিজিয়নের যে লার্জ ভেসেলসগুলো আছে তাদের হচ্ছে গায়ে হচ্ছে খুব সামান্য পরিমাণে হচ্ছে এই রিসেপ্টরগুলো পাওয়া যায়। তাহলে এই যে রিসেপ্টরের লোকেশন আমরা বললাম ব্যারোরিসেপ্টর, সে আসলে কীভাবে কাজ করে? তাহলে আগে বললাম যে ব্যারোরিসেপ্টর তার মানে প্রেশারের সাথে রিলেটেড থাকবে। সে কীভাবে কাজ করবে? তাহলে যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, তাহলে প্রেশার যখন বেড়ে যাবে, আর্টারিয়াল ব্লাড প্রেশার যখন বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে গেল, এই যে ব্লাড প্রেশার বেড়ে গেল, এই ব্লাডটা ফ্লো হচ্ছে কোথা দিয়ে? অ্যাওর্টিক আর্চ দিয়ে আর হচ্ছে ক্যারোটিড আর্টারি দিয়ে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে। তাহলে এই দুইটা জায়গায় যে আমরা বললাম যে আমাদের যে হচ্ছে অ্যাওর্টিক আর্চ এবং হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি যেটা আছে, কমন ক্যারোটিড আর্টারি এখান থেকে যে শুরু হলো, মনে করি যে কমন ক্যারোটিড আর্টারির বাইফার্কেশন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এইখানে যে আছে ব্যারোরিসেপ্টরগুলো আছে তারা স্টিমুলেটেড হয়ে গেল। প্রেশার যখন বেড়ে গেল, এর ভিতর দিয়ে যখন যাচ্ছে ব্লাড, অর্থাৎ হার্ট পাম্প করলো, এদিক দিয়ে যাচ্ছে, আমরা বলেছিলাম যে অ্যাওর্টার হচ্ছে প্রেশারটাই কিন্তু আমাদের বডির প্রেশারটা আমরা বলি যেটা। তাহলে সেই প্রেশারটা দেখলো সে, এই রিসেপ্টর দিয়ে যখন যাচ্ছে ব্লাডটা ফ্লো হচ্ছে, সে বুঝতে পারে যে প্রেশার বেড়ে গেছে।
প্রেশার বেড়ে গেছে, যখন প্রেশারটা বেড়ে গেল তখন সিগন্যাল পাঠালো সে কিসের মাধ্যমে? ভ্যাগাস নার্ভ দিয়ে। তাহলে ভ্যাগাস নার্ভ এই সিগন্যাল নিয়ে গেল, ভ্যাগাস নার্ভ সিগন্যাল নিয়ে চলে গেল। আর যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেখানে হচ্ছে ক্যারোটিড সাইনাস আছে, সেখান থেকে বলা হয় হ্যারিংস নার্ভ। এটাকে বলা হয় হ্যারিংস নার্ভস, হ্যারিংস নার্ভ। এই হ্যারিংস নার্ভটা পরবর্তীতে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভের মধ্য দিয়ে গিয়ে আলটিমেটলি এই যে ভেগাস নার্ভ এবং হচ্ছে এই ইন্টারনাল থেকে হচ্ছে যে এই ভেগাস নার্ভ এবং ইন্টারনাল ক্যারোটিড থেকে যে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে যাবে, এরা যায় পৌঁছাবে হচ্ছে আমাদের মেডুলাতে। আমাদের ব্রেইনস্টেমের যে মেডুলা আছে সেই মেডুলাতে আমাদের আছে ভেসোমোটর এরিয়া। কোথায় আছে? ভেসোমোটর এরিয়া। এই ভেসোমোটর এরিয়াতে সে ইনহিবিটরি ইম্পালস দিবে, অর্থাৎ ভেসোমোটর এরিয়াটাকে হচ্ছে নেগেটিভ ইম্পালস দিবে। যেহেতু ব্লাড প্রেশারটা বেশি, তাহলে ব্লাড প্রেশার যখন বেশি থাকতেছে তখন হচ্ছে ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হয়, স্টিমুলেশন অফ দ্য ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হয়ে ভেগাস নার্ভ এবং হ্যারিংস নার্ভ, যেটা পরবর্তীতে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভের মধ্য দিয়ে মেডুলাতে পৌঁছে, যেটা হচ্ছে আমাদের ভেসোমোটর সেন্টার। এই ভেসোমোটর সেন্টারে গিয়ে হচ্ছে ভেসোমোটর সেন্টার যেটা মেডুলাতে যাচ্ছে, সেই ভেসোমোটর সেন্টারে গিয়ে সে তখন নেগেটিভ ইনহিবিশন করবে, অর্থাৎ ইনহিবিট করবে ভেসোমোটর এরিয়াটাকে, হচ্ছে ইনহিবিশন করবে। তাহলে কি করবে সে? তাহলে নেগেটিভ সিগন্যাল হচ্ছে, অর্থাৎ ইনহিবিশন হচ্ছে যখনই ভেসোমোটর এরিয়া, ভেসোমোটর মানে কি? ভেসো কনস্ট্রিকশন করা। এর মধ্যে একটা যেটা আছে ভেসোমোটর টোনটা মেনটেন করা। তোমাদের কেউ আমাকে প্রশ্ন করেছিল যে ম্যাডাম ভেসোমোটর টোন নিয়ে কিছু বলেন। ভেসোমোটর টোন হচ্ছে ভেসেলের থেকে, অর্থাৎ ভেসোমোটর এরিয়া থেকে যে পার্টটা ভেসেলের হচ্ছে কনস্ট্রিকশন করে, অর্থাৎ সিম্প্যাথেটিক ড্রাইভ দিয়ে সিম্প্যাথিক স্টিমুলেশন পাঠিয়ে ভেসো কনস্ট্রিকশন যে অংশটাকে বলতেছে সেটাকে করতেছে, সেটাকে বলা হয় ভেসোমোটর অথবা ভেসোটোন। সো এই যে ইনহিবিশন হচ্ছে ভেসোমোটর এরিয়া যে ইনহিবিটেড হচ্ছে, এই ইনহিবিশনের ইফেক্টের ফলে ভেসেল যেটা কনস্ট্রিকশন হচ্ছে তারা ডাইলেটেড হয়ে যায়। তাহলে কি করবে সে? ভেসো ডাইলেশন করবে। তারপরে কি করবে? কার্ডিয়াক আউটপুট কমিয়ে দিবে, অর্থাৎ কার্ডিয়াকের কন্ট্রাক্টিলিটি করে দিবে, অর্থাৎ হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি আছে সেটাকে কমিয়ে দিবে, অর্থাৎ হার্ট রেট কমিয়ে দিবে। তাহলে আমরা কি বললাম? ভেসোডাইলেশন করবে, হার্ট রেট কমাবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাবে। তাহলে আমরা কি বললাম? যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তখন এই ব্লাড যখন ভেসোমোটর এরিয়া দিয়ে ব্যারোরিসেপ্টর এরিয়া দিয়ে, অর্থাৎ ক্যারোটিড হচ্ছে সাইনাস এবং অ্যাওর্টিক আর্চ, অর্থাৎ অ্যাওর্টিক আর্চ এবং ইন্টারনাল এই কমন ক্যারোটিড আর্টারি পরে যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে যে হচ্ছে ব্যারোরিসেপ্টর আছে সেগুলোর মধ্য দিয়ে তখন তারা এটা স্টিমুলেটেড হচ্ছে এবং ভেগাস নার্ভ এবং হ্যারিংস নার্ভের মাধ্যমে, যেটা পরবর্তীতে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে মেডুলাতে গিয়ে পৌঁছায়। মেডুলাতে হচ্ছে আমাদের ভেসোমোটর এরিয়া, এই ভেসোমোটর এরিয়াটাকে সে ইনহিবিট করে দিচ্ছে, অর্থাৎ সিগন্যাল পাঠানো বন্ধ করে দিতে বলছে। যখনই ভেসোমোটর এরিয়া ইনহিবিশন হয়ে যাচ্ছে তখন হচ্ছে নেগেটিভ ইম্পালস দিচ্ছে, তখনই হচ্ছে ভেসোডাইলেশন হচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে। তাহলে ভেসোডাইলেশন যখন হচ্ছে তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, যখন হার্ট রেট এবং ভেসো কনস্ট্রিকশন করতেছে তখন কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। তাহলে আমরা যেটা বললাম, ভেসোডাইলেশন যখন হবে, ভেসোডাইলেশনের সাথে আমরা বলেছিলাম ভেসেল লেভেলের সাথে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে প্রযোজ্য। সো ভেসোডাইলেশন হচ্ছে তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আর যখন হচ্ছে হার্ট রেট কমে যাচ্ছে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, হার্টের যে কন্ট্রাকশন, সেই কন্ট্রাকশন যখন কমে যাচ্ছে তখন কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। আমরা আগে হচ্ছে কার্ডিওডাইনামিক্সে দেখেছিলাম যে হার্ট রেটের সাথে কন্ট্রাক্টিলিটির সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক। তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে, তার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তারপর সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটোই হচ্ছে ফল দিচ্ছে। অর্থাৎ যে ব্লাড প্রেশারটা হচ্ছে, তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং কার্ডিয়াক আউটপুট এটা যখন কমে যাচ্ছে তখন ব্লাড প্রেশার, আর্টারিয়াল ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, কমে নর্মালের দিকে আসতেছে, কমে
অর্থাৎ যে প্রেশারটা বাড়ছিল তাকে আবার কমিয়ে নর্মালের দিকে আনার চেষ্টা করছে। তাহলে আমরা যেটা বললাম ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজমে আমরা বললাম ব্যারোরিসেপ্টরগুলো আছে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার বলে। আরেকটা বললাম যে সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, জাস্ট বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারির একটু উপরে, সেইখানে হচ্ছে ব্যারোরিসেপ্টরগুলো আছে। আর কিছু পরিমাণে ব্যারোরিসেপ্টর হচ্ছে থোরাসিক এবং নেক রিজিয়নের যে লার্জ ভেসেলসগুলো আছে সেই ভেসেলসগুলো গায়ে অল্প পরিমাণে হচ্ছে ব্যারোরিসেপ্টরগুলো আছে। তো যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার বেড়ে যায়, যখন ব্লাড প্রেশার বাড়লো, এই এরিয়া দিয়ে ব্লাড যাচ্ছে, তখন এই ব্যারোরিসেপ্টরগুলো স্টিমুলেটেড হয়, তারা বুঝতে পারে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে। সেই ব্যারোরিসেপ্টর তখন সাথে সাথে সিগন্যাল পাঠায়। এগুলো কিন্তু আমরা বললাম যে শর্ট টার্ম, সাথে সাথে সে কাজ শুরু করে দেবে। সাথে সাথে হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে এবং হ্যারিংস নার্ভ দিয়ে ইম্পালস পাঠায়। হ্যারিংস নার্ভ পরবর্তীতে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভকে সাথে হেল্প নিয়ে হচ্ছে মেডুলাতে পৌঁছায়। তো যেখানে তাদের সেন্টার, তাদেরকে জানানো হয় যে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন ভ্যাসোমোটর সেন্টারটা চুপচাপ হয়ে যায়, যে এখানে আর কাজ করা যাবে না, চুপ হয়ে থাকে, অর্থাৎ নেগেটিভ ইম্পালস দিচ্ছে, তারা গিয়ে খবর দিয়ে নেগেটিভেট করতেছে। যখন ভ্যাসোমোটর সেন্টার হচ্ছে ইনহিবিশন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে কি, তাহলে স্বাভাবিক ভ্যাসেলে যে টোন ধরে রাখছিল সেই টোন ধরে রাখতেছে না। তো আলটিমেটলি কি হচ্ছে, ভ্যাসোডাইলেশন হচ্ছে। আরেকটা কি হচ্ছে, হার্ট এসে কন্ট্রাকশন করাচ্ছে, তাহলে হার্টের কন্ট্রাক্টিলিটি হচ্ছে করছে, কন্ট্রাকশন বাড়ছে, অর্থাৎ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে। ফলে কি হচ্ছে, আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে। তার মানে হচ্ছে আর্টারিয়াল ব্লাড প্রেশার হচ্ছে, আমি একটু বলছি, ভ্যাসোডাইলেশন হচ্ছে যখন হার্ট রেট কমতেছে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমতেছে। তো মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এবং হার্ট রেট কমার কারণে কার্ডিয়াক আউটপুট কমতেছে। আর হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভ্যাসোডাইলেশনের জন্য টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে, আর কার্ডিয়াক আউটপুট কমার কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার করছে। অর্থাৎ যে ব্লাড প্রেশার যেটা বেড়ে গেছিলো সেটা আবার নর্মাল হয়ে হচ্ছে মিনিমাইজ হয়ে নর্মালের সাইজের দিকে চলে আসতেছে। সেটাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কমে গেলে, এখন হচ্ছে বেড়ে গেলে ব্লাড প্রেশার কমিয়ে নর্মাল আনা। কিন্তু কথা হচ্ছে যদি হচ্ছে কমে যায় তখন কি করবে, যেহেতু আমরা বলেছি ব্যারোরিসেপ্টর মেকানিজম একটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম, তাহলে সে কমালে বাড়াবে, বাড়ালে কমাবে। তাহলে কমলে কি হবে, তাহলে যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার কমে যাচ্ছে, যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার ডিক্রিজ করছে, তখন কি হচ্ছে, আর্টারিয়াল ব্লাড প্রেশার যখন ডিক্রিজ করে, এই জিনিসটা একটু খেয়াল করবে, এগুলো বইগুলোতে বিশেষ করে তোমরা যারা নোটবুকে পড়ো সেখানে কিছু জিনিসের ভুল আছে। যখন আর্টারিয়াল প্রেশার ফল করছে, ব্লাড প্রেশার যেহেতু এটা ব্যারোরিসেপ্টর, তার মানে ব্লাড প্রেশার যে নর্মাল থাকলেও বুঝতে পারবে, কিন্তু কমে গেলে সে কিন্তু আর স্টিমুলেটেড হচ্ছে না। তাহলে ব্যারোরিসেপ্টরে কোনো স্টিমুলেশন নাই, নো স্টিমুলেশন, ব্যারোরিসেপ্টর স্টিমুলেশন নাই। ফলে এই যে ব্যারোরিসেপ্টরটা হচ্ছে ভেগাস নার্ভ আর এগুলোর মাধ্যমে ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করে রাখছিল, সে ইনহিবিট করার লোক নাই। যখনই তাকে ইনহিবিশন করার লোক থাকবে না, তার মানে সে এক্সাইটেড হবে, আর এক্সাইটেড যখন হয়ে যাবে তখন হচ্ছে সেই ভেসোডাইলেশন যেটা ছিল সেটা ভেসোকনস্ট্রিকশন হয়ে যাবে, হার্ট রেট যেটা কমেছিল সেটা বেড়ে যাবে, এবং কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি যেটা কমেছিল সেটাও বেড়ে যাবে। অর্থাৎ অটোমেটিক্যালি যেগুলো কমে গিয়েছিল সেগুলো বেড়ে যাবে। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার ফল করবে তখন ব্যারোরিসেপ্টরে কোনো স্টিমুলেশন থাকবে না, কারণ সেটা প্রেশারের উপর ডিপেন্ড করে, বাড়লে সে স্টিমুলেটেড হবে। সো ব্যারোরিসেপ্টরে যখন স্টিমুলেশন নাই তখন হচ্ছে এরা যে ইনহিবিশনে ইম্পালস দিয়ে রাখছে ভ্যাসোমোটর সেন্টারগুলোতে, ভ্যাসোমোটর এরিয়াতে যে ইনহিবিশন ছিল সেই ইনহিবিশন নাই। তো ইনহিবিশন না থাকলে এক্সাইটেশন থাকবে, তাহলে আলটিমেটলি যে হচ্ছে ভ্যাসোডাইলেশন ছিল, সেই ডাইলেশনের যে নেগেটিভ ইম্পালসের জন্য যে ইম্পালস ছিল, সে ভ্যাসোডাইলেশন নাই, যেহেতু কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমিয়ে রাখা ছিল, সেটারই ইম্পালস নাই, তাহলে কী হবে, তারা তখন বেড়ে যাবে। সো ভেসোডাইলেশন যেটা ছিল ভেসোকনস্ট্রিকশন হয়ে যাবে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি যেটা কমে গেছিল সেটা বেড়ে যাবে, হার্ট রেট যেটা কমে গেছিল সেটা বেড়ে যাবে। আলটিমেটলি কী হবে, ব্লাড প্রেশার বেড়ে গিয়ে নর্মাল চলে আসবে। তাহলে আমরা যেটা দেখলাম যে ব্যারোরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার কমলে বাড়ানো যাচ্ছে, বাড়লে কমে যাচ্ছে, নর্মালাইজ হচ্ছে। এই জন্য ব্যারোরিসেপ্টর মেকানিজমকে বলা হয় ফিডব্যাক মেকানিজম। এখন তাহলে পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর মেকানিজম। কেমোরিসেপ্টর মেকানিজম কোনো বইয়ে কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম বলছে, কিন্তু এখানে ফিডব্যাকের তেমন ইফেক্ট নাই কেমোরিসেপ্টরে। সো কেমোরিসেপ্টর তাহলে কোথায় আছে, একই জায়গায়। হ্যাঁ, আমরা যেটা ব্যারোরিসেপ্টরের জন্য জায়গা ঠিক করছি, ঠিক আছে, কেমোরিসেপ্টরে কিন্তু একই রকম আছে, সেটাকে নামটা শুধু আলাদা। এখানে ছিল ক্যারোটিড সাইনাস, আর এখানে বলবো ক্যারোটিড বডি, কিন্তু আর অ্যাওর্টিক আর্চ। তাহলে একই জায়গায় একই স্থানে হচ্ছে যে পজিশনগুলো কেমিক্যাল রিসেপ্টরস থাকতেছে সেখানে, তাহলে সেখানে থাকতেছে ক্যারোটিড বডি আর হচ্ছে
অ্যাওরটিক আর্চে। তাহলে এইখানে জায়গা হচ্ছে আমাদের কেমোরিসেপ্টর সেন্টার আছে, তাহলে ব্যারোরিসেপ্টরের জায়গায় কেমোরিসেপ্টর ওইখানে কিছু আছে। তাহলে কেমোরিসেপ্টর যেগুলো আছে, কেমোরিসেপ্টর এটাকে বলা হয় ক্যারোটিড বডি, আগেরটা ছিল ক্যারোটিড সাইনাস আর অ্যাওরটিক আর্চ। অ্যাওরটিক আর্চের ওয়ালে কেমোরিসেপ্টরও আছে, আর এখানে হচ্ছে ক্যারোটিড বডি নামক হচ্ছে এরিয়া আছে যেটা কেমোরিসেপ্টর এরিয়া, অ্যাওরটিক আর্চ। এরা হচ্ছে স্টিমুলেটেড হয়। কখন স্টিমুলেটেড হবে? যখন হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন কমে যাবে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে। স্বাভাবিকভাবে যখন অক্সিজেন কমে যাবে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। সো যখন মনে করি ব্লাড প্রেশার ফল করলো, ব্লাড প্রেশার যখন ফল করলো তখন কি হবে? ব্লাডের ফ্লো কমে গেল। ব্লাড প্রেশার ফল করা মানে হচ্ছে কেমোরিসেপ্টরের এরিয়া দিয়ে হচ্ছে ব্লাডের ফ্লো কমে গেল। তাহলে ফ্লো কমে যাওয়া মানে সে অক্সিজেন কম পাচ্ছে। তাহলে এই যে অক্সিজেন কম পাচ্ছে, অক্সিজেন এখানে কম আছে, এটাতে কিন্তু আমাদের হচ্ছে যে কেমোরিসেপ্টর এরিয়া আছে সেই কেমোরিসেপ্টর এরিয়াটা স্টিমুলেটেড হয়ে যাবে। এই স্টিমুলেটেড হয়ে সে হচ্ছে ভ্যাসোমেটারস এরিয়াকে সেন্টারে হয়ে স্টিমুলেশন পাঠাবে, এবং ভ্যাসোমেটার এই সেন্টার যখন স্টিমুলেটেড হয়ে যাবে তখন সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। আর ভ্যাসোকনস্ট্রিকশন যখন হবে তখন হচ্ছে পেরিফেরাল যে ভেসেলগুলো আছে সেগুলো কনস্ট্রিকশন করছে, তার মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। তাহলে কেমোরিসেপ্টরের ক্ষেত্রে আমরা কি বললাম? কেমোরিসেপ্টরগুলো লোকেটেড হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে, আর হচ্ছে এই হচ্ছে বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি একটু পরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখানে আছে ক্যারোটিড বডি যেটা কেমোরিসেপ্টর এরিয়া, আর অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড বডি যখন ব্লাড প্রেশার ফল করে, ফল অফ ব্লাড প্রেশার এর স্টিমুলেটেড হয় কখন? যখন অক্সিজেনের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কম পায়। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মেইন স্টিমুলেটর হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। সো যখন আর্টারিয়াল প্রেশার ফল করে, ব্লাড প্রেশার ফল করছে, ফল করার ফলে এটা কি হচ্ছে? ডিক্রিজ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন কেমোরিসেপ্টর এরিয়া। কেমোরিসেপ্টর এরিয়া অর্থাৎ কেমোরিসেপ্টরটা, তাহলে কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হলো যে অক্সিজেন কম, অক্সিজেন কম। সে তখন সে রোবটের মতো বলতে থাকবে যে অক্সিজেন কম, অক্সিজেন কম, অক্সিজেন কম বলে বলে সে সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠাবে কোথায়? হচ্ছে ভ্যাসোমোটর এরিয়া, যে ভ্যাসোমোটর এরিয়াতে খবর পাঠাবে যে অক্সিজেন কম, অক্সিজেন বেশি দিতে হবে। ভ্যাসোমোটর এরিয়া তখন স্টিমুলেটেড হবে এবং হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। ভ্যাসোকনস্ট্রিকশন করবে যখন, স্বাভাবিক ভ্যাসোকনস্ট্রিকশন যখন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন হবে তখন হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কেমো রিসেপ্টর মেকানিজম। এবং কেমোরিসেপ্টর মেকানিজমের কথা মনে করতে হবে যে কেমোরিসেপ্টর মেকানিজম কিন্তু ততক্ষণ পর্যন্ত রেসপন্স করবে না যতক্ষণ পর্যন্ত ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারের নিচে না যাবে। ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারের নিচে না, অর্থাৎ মিন ব্লাড প্রেশার 80 মিলিমিটার অফ মার্কারের নিচে মিন প্রেশার, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না নামছে ততক্ষণ পর্যন্ত কেমোরিসেপ্টর মেকানিজম অ্যাক্টিভেটেড হবে না। কিন্তু ব্যারোরিসেপ্টর কিন্তু সামান্য ওঠা নামাতেই কাজ করবে। সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজম। তাহলে কেমোরিসেপ্টর মেকানিজম হচ্ছে এটা শর্ট টার্ম রেগুলেটরি যেটা বললাম। আরেকটা যেটা আছে আমরা যেটা বলেছিলাম সিএনএস সিস্টেমিক মেকানিজম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেটা যেটা হয় সেটা হচ্ছে যখন আমাদের ব্লাড প্রেশার ফল করে স্বাভাবিকভাবে যেটা হয় ব্রেনের মধ্যে ব্লাড ফ্লো হচ্ছে কম হয়, ভ্যাসোকনস্ট্রিকশনের যে এরিয়া হচ্ছে সেখানে হচ্ছে ব্লাড ফ্লো কম হয়, কার্বন ডাইঅক্সাইডের অ্যাকুমুলেশন বেড়ে যায়, ফলে যে ভ্যাসোমোটর সেন্টার আছে সেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন বেড়ে যায়, নিউট্রিশনাল সাপ্লাই কমে যাবে। সাপ্লাই করে যাওয়ার ফলে কি হবে? আমরা যেটা বললাম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, সেখানে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে। ল্যাকটিক অ্যাসিড যখন প্রোডাকশন হচ্ছে তখন ভ্যাসোডাইলেশন হচ্ছে, ভ্যাসোডাইলেশন হওয়ার পরে হচ্ছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এখন আদার সাবস্টেন্স পরে হচ্ছে যেটা হচ্ছে স্টিমুলেশন করবে ভ্যাসোমোটর সেন্টারকে। অর্থাৎ আর্টারিয়াল ব্লাড প্রেশার যখন ফল করছে তখন হচ্ছে সিএনএসে যখন অক্সিজেন কম পাচ্ছে, সিএনএসে যখন ইস্কেমিয়া হচ্ছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করছে এবং আদার হচ্ছে সাবস্টেন্স পাচ্ছে, তারা ভ্যাসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে। এই ভ্যাসোমোটর সেন্টার তখন ভ্যাসোকনস্ট্রিকশন করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করার ফলে হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে।
তাহলে যেটা ফল করার ফলে ব্লাড প্রেশার ফল করার ফলে ব্রেনে যখন আমাদের ইসকেমিয়া হচ্ছে তখন কিন্তু আবার ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি সিরিজ ইসকেমিক মেকানিজম, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক মেকানিজম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্লাড প্রেশার কমে যাওয়া, ব্লাড প্রেশারের ফ্লো কম হওয়া, তার মানে হচ্ছে নিউট্রিশন কম যাওয়া, তার মানে হচ্ছে এখানে অক্সিজেন কম যাওয়া, ইসকেমিয়া হওয়া, আলটিমেটলি এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতে যাবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে যেটা ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেশন করবে। ভেসোমোটর সেন্টার যখন স্টিমুলেটেড হবে সে তখন ভেসোকনস্ট্রিকশন করবে, ভেসোকনস্ট্রিকশন করে দিয়ে সে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে সেখানে ব্লাড ফ্লো বাড়ানোর চেষ্টা করবে। সো এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক মেকানিজম। সো আলটিমেটলি দিজ আর দ্য শর্ট টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। এরপরে আমাদের যে ব্লাড প্রেশারের সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। আমরা বলেছিলাম যে এমন একটা পর্যায়ে আসলো অনেকক্ষণ ধরে আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে বেড়েই আছে, একে কমানো শুধুমাত্র মুহূর্তের জন্য প্রেশার হচ্ছে ফল করলে এমনভাবে যে এইটাকে হচ্ছে সেকেন্ডের মধ্যে হচ্ছে নিয়ন্ত্রণ করা যাবে না, দীর্ঘ সময় ধরে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করতে হবে, একটু সময় নিয়ে লাগবে। তখন বডির যে মেকানিজমগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, একটু সময় নিয়ে যারা কাজ করতে আসতে পরবর্তী যোদ্ধা যারা আসে, আমরা তো জানি বডির মধ্যে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স, ডিফেন্সের এক একটা লেয়ার আছে। ব্লাড প্রেশার কন্ট্রোল হতে হয়, সেকেন্ডেরটা যখন চলে যাবে তখন মিনিটস এটা কাজ শুরু করে দেবে, তাকে সময় ধরেই যাতে প্রেশারটা তার যার এরকম আপস অ্যান্ড ডাউন প্রেশারে হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, তখন ইন্টারমিডিয়েট টার্ম হচ্ছে ব্লাড প্রেশারের যে রেগুলেশন সেগুলো মেকানিজম শুরু হবে। আর সেটার মধ্যে প্রথমে যে মেকানিজম সেটার নাম হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিকশন মেকানিজম। তাহলে আমরা যেটা বললাম রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিকশন মেকানিজম, অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন করিয়ে হচ্ছে করবে। তাহলে এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন, এই এনজিওটেনসিন রেনিন এরা কারা? যারা তোমরা সেকেন্ড ইয়ারে অলরেডি আছো তারা নার্ভাস সিস্টেম যেহেতু পরীক্ষা দিবে, তারা তোমরা রেনাল সিস্টেম পড়েছো, তাদের জন্য এটা বোঝা কঠিন না, কারণ আমরা জানি কিডনিতে ম্যাকুলা ডেন্সা নামক একটা জ্যাক্সটাগ্লোমেরুলার সেল আছে, যেখানে ম্যাকুলা ডেন্সা আছে এবং হচ্ছে জ্যাক্সটাগ্লোমেরুলার সেল আছে। যারা ফার্স্ট ইয়ারে তাদের জন্য একটু বোঝার এটাতে কঠিন হবে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে রেনাল সিস্টেমের একটা অংশ। কিডনি দিয়ে যখন ব্লাড ফিল্টার হয়ে যায়, ছাঁকনির মতো আছে যেটা ভিতর দিয়ে ব্লাড হচ্ছে ফিল্টার হয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা ফিল্টার্ড বলি। এই ফিল্টারটা অনেকগুলো এরকম পেঁচানো জিনিস দিয়ে হচ্ছে যায়, যেটার এই পাশটাকে আমরা বলি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। এরপরে যেটা আসে সেটাকে বলি লুপ অফ হেনলি, এটা হেনলি সাহেবের লুপ। তারপরে যেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস, এরপরে কালেক্টিং টিবিউলস ডাক্ট হয়ে যায়, আলটিমেটলি ইউরিন তৈরির জন্য একটা রাস্তা তৈরি হয়, কালেক্টিং ডাক্ট হয়ে যায়। এই যে ছবিটা আমি সোজা আঁকলাম, নর্মালি যেটা আমাদের কিডনির যে ফাংশনাল ইউনিট এটাকে আমরা বলি নেফ্রন। নেফ্রনের ছবিটা নর্মালি এরকম থাকে না, নেফ্রনের একটা মুখ থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা এরকম থাকে, একটা কাপের মতো থাকে। এইখানে হচ্ছে ক্যাপিলারিগুলো থাকে যেগুলোর মধ্যে দিয়ে ব্লাড ফিল্টার হয়ে আসে। এবং এই যে সে আসলো, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল লুপ অফ হেনলি হয়ে এই পাশে যখন আসে, এখানে একটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউল অ্যাসেন্ডিং মিলে একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে। অর্থাৎ এই যে আমাদের যে আমরা বলছি ক্যাপিলারি, এই ক্যাপিলারির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। অর্থাৎ অ্যাফারেন্ট আর্টারিওল হচ্ছে ব্লাড নিয়ে আসবে, আর ইফারেন্ট আর্টারিওল হচ্ছে ব্লাডটা নিয়ে এই ফিল্টার ব্লাড হওয়ার পর যে ব্লাড তাকে নিয়ে গ্লোমেরুলাস থেকে চলে যাবে। এবং এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস অ্যাফারেন্ট আর্টারিওল এই জায়গাটায় একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি করে। এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাকে আমরা বলি জ্যাক্সটাগ্লোমেরুলার সেল। জ্যাক্সটাগ্লোমেরুলার সেলের মধ্যে অ্যাফারেন্ট আর্টারিওলের যে জায়গাটা আছে, অ্যাফারেন্ট আর্টারিওল যেটা ঢুকছে, এটার যে ওয়াল আছে সেই ওয়ালে স্পেশালাইজড সেল থাকে। যখন ব্লাডের ফ্লো কমে যায়, ব্লাড প্রেশার যখন কমে যায়, তার মানে কি ফিল্ট্রেশন কম হচ্ছে, তার মানে জিএফআর কমে যাচ্ছে। জিএমআর মানে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ যে হারে ব্লাডটা ফিল্টার্ড হচ্ছে প্রতি মিনিটে। তাহলে যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার ফল করলো,
ফল করলো তখন কি হবে, কিডনির ফিল্ট্রেশন কম হলো, কিডনি দিয়ে যে এই যে ছাঁকনিটা দিয়ে ব্লাড যে ফিল্টার্ড হতো সেখানে প্রেশারটাও কম, যত প্রেশারটা কম হওয়া মানে হচ্ছে এখানে ফিল্ট্রেশনও কম, তাহলে ডিক্রিজ জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলি ওটাকে আমরা, জিএফআর কমে গেল, অর্থাৎ এটা যে হারে কিডনি দিয়ে ফিল্টার্ড হয়ে ফিল্ট্রেশন হয়ে ফিল্টার তৈরি করতো, অর্থাৎ যে পরিমাণ হচ্ছে ব্লাড ফিল্টার্ড হয়ে কিডনির হচ্ছে টিবিউলসের মতো ঢুকতো তার রেটটা কমে গেল। যখন এই রেটটা কমে দিল, আমরা রেনাল সিস্টেম যখন পড়বে ফার্স্ট ইয়াররা তখন জানবে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে অধিকাংশ রিঅ্যাবজর্পশন হয়ে যায়, অর্থাৎ ছাঁকনির পর প্রথম যে হচ্ছে পেঁচানো জায়গা সেটাকে আমরা বলছি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। সে প্রক্সিমাল কনভলিউটেডে অধিকাংশ সাবস্টেন্সই রিঅ্যাবজর্ব হয়ে যায়, সোডিয়ামও রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ফলে হচ্ছে তাহলে রিঅ্যাবজর্পশন of most of sodium in the proximal convoluted tubules, proximal convoluted tubules এ অধিকাংশ সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়ে যায়। যখন অধিকাংশ সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে তাহলে ডিস্টালে যখন যেতে থাকে তখন সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে ডিক্রিজ সোডিয়াম কনসেন্ট্রেশন ইন ডিস্টাল কনভলিউটেড টিবিউলস, যেটাকে তার মানে হচ্ছে ডিক্রিজ সোডিয়াম কনসেন্ট্রেশন ইন juxtaglomerular apparatus। juxtaglomerular apparatus আমরা বলেছিলাম যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হচ্ছে ডিস্টাল ডায়াস্টালে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এবং হচ্ছে গ্লোমেরুলাসের পার্ট নিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে সোডিয়াম কমে যাবে। যখনই এই সোডিয়াম হচ্ছে juxtaglomerular apparatusের মধ্যে কম হচ্ছে তখন হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল স্টিমুলেটেড হচ্ছে, অ্যাফারেন্ট আর্টারিওল হচ্ছে তখন রেনিন সিক্রেশন করতেছে, রেনিন, ঠিক আছে। অ্যাফারেন্ট আর্টারিওলের গায়ে যে সেলগুলো, এটাকে স্পেশালাইজ সেল বলে, এটাকে বলা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল, এরিয়ার নাম অনুযায়ী এটাকে বলা হয় জাক্সটাগ্লোমেরুলার সেল। এই জাক্সটাগ্লোমেরুলার সেলটা তখন হচ্ছে রেনিন সিক্রেট করায়, রেনিন সিক্রেশন করবে, রেনিন সিক্রেশন করিয়ে দেবে। এই রেনিন হচ্ছে লাংসে যাবে, গিয়ে এনজিওটেনসিন নামক একটা ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স আছে, এনজিওটেনসিনোজেন, এনজিওটেনসিনোজেন, এই এনজিওটেনসিনোজেন যে নামক যে ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স আছে তাকে হচ্ছে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে, তাকে কনভার্ট করবে এনজিওটেনসিন 1 এ। এই এনজিওটেনসিন তখন আবার কিডনিতে আসবে, সেখান থেকে এনজিওটেনসিন 1টা আবার এনজিওটেনসিন 2 তে পরিণত হবে, 1টা এনজিওটেনসিন 2 তে কনভার্ট হবে। আর এনজিওটেনসিন 2 ইটসেলফ ইজ আ ভ্যাসোকনস্ট্রিক্টর, এনজিওটেনসিন 2 হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে, এটা ভ্যাসোকনস্ট্রিক্টর হিসাবে কাজ করে। তাহলে যখন আবার এনজিওটেনসিন 2 আসলো সে কি করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করাবে। আর ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার ফলে কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে এই যে এত কিছু করতে কিন্তু কিছুটা সময় লাগতেছে, সেজন্য এটাকে আমরা বলতেছি ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে কি বললাম, যখন হচ্ছে ব্লাড প্রেশার ফল করতেছে, যখন হচ্ছে ব্লাড প্রেশার ফল করে, যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার ফ্লাড করে তখন কিডনিতে যে ব্লাড ফ্লো আছে সেই ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। কিডনিতে যখন ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে তখন কিন্তু জিএফআর কম হচ্ছে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টার দিয়ে, নেফ্রনের ফিল্টার দিয়ে যে পরিমাণ হচ্ছে ফিল্টার তৈরি হওয়ার কথা সেই ফিল্টার তৈরি হচ্ছে না, এটাকে আমরা বলছি জিএফআর। সেই জিএফআরটা কমে যাচ্ছে। এই জিএফআর যখন কমে যাচ্ছে, জিএফআর কম, তাহলে হচ্ছে তার মধ্যে যে কন্টেন্ট সেগুলোও কম, তাহলে সোডিয়াম যেগুলো আছে সেই অধিকাংশই হচ্ছে রিঅ্যাবজর্ব হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে। প্রক্সিমাল কনভলিউটেডে যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে তখন এই ফিল্টার যখন ডিস্টাল কনভলিউটেডে যাবে, অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের এখানে যাবে, জাক্সটাগ্লোমেরুলার এরিয়াতে যখন যাবে তখন হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে। যখন সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে তখন হচ্ছে এই হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে রেনিন রিলিজ করবে। এই রেনিনটা হচ্ছে লাংসে গিয়ে এনজিওটেনসিনোজেন নামক যে একটা প্লাজমা প্রোটিন আছে সেই এনজিওটেনসিনোজেনটাকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে। এনজিওটেনসিন 1 পরবর্তীতে এনজিওটেনসিন 2 তে হচ্ছে কনভার্ট হবে। এনজিওটেনসিন 2 হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, সো ভ্যাসোকনস্ট্রিকশন যেহেতু হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে কি হচ্ছে
যখন ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে তাতে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে মানে হচ্ছে ব্লাড প্রেশার বাড়ছে। তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার ইন কেস অফ রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড মেকানিজম আর হচ্ছে ফ্লুইড শিফট মেকানিজম, আরেকটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, আরেকটা হচ্ছে রেস্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম সাধারণত পরীক্ষা তেমনই থাকে না, তারপরেও আমি একটু বলে যাই তোমাদের। সেটা হচ্ছে যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার ফল করে তাহলে আমাদের একটা রিফ্লেক্স কাজ করে। এই যে আর্টারিয়ালগুলো আছে আমাদের রেজিস্ট্যান্স ভেসেলস বলি এটাকে, মানে এই যে আর্টারিয়াল আছে, আর্টারিয়ালার যে ভেসো কনস্ট্রিকশন হয়, যখন আর্টারিয়ালার ভেসো কনস্ট্রিকশন হয়, আর্টারির মধ্যে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, তখন ক্যাপিলারির দিকে হচ্ছে প্রেশার ফল করে ফেলে, কারণ ক্যাপিলারিতে হচ্ছে ফ্লুইড যেতে পারে না। ক্যাপিলারিতে যখন ফ্লুইড যাচ্ছে না, ক্যাপিলারির ভিতরে যে ফ্লুইড আছে সেটার অসমোলারিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্লাজমা অসমোলারিটি ইন দ্য ক্যাপিলারিজ ইনক্রিজ। যখন প্লাজমা অসমোলারিটি বেড়ে যায় তখন কি হবে, সেই অসমোলারিটি জানি আমরা, যখন অসমোটিক পার্টিকেলস পানি টানে, তাহলে যখন ক্যাপিলারির ভিতরে যে হচ্ছে অসমোলারিটি আছে, প্লাজমা অসমোটিক পার্টিকেলস আছে, সেটার কনসেন্ট্রেশন যখন বেড়ে গেল, সে কী করলো হচ্ছে বাইরের থেকে ফ্লুইড তখন হচ্ছে টানা শুরু করলো, অর্থাৎ ক্যাপিলারির ভিতরে ফ্লুইড ঢোকা শুরু করলো। আর যখন ফ্লুইড ঢোকা শুরু করলো তাহলে ফ্লুইডের ভলিউম বেড়ে যাবে, ভলিউম যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে ব্লাড প্রেশারও, ভলিউম যখন বেড়ে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে যখন প্লাজমা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, ফলে ব্লাডের ভলিউম বাড়তেছে, আর ভলিউম যখন বাড়তেছে আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়তেছে। তাহলে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, ক্যাপিলারির ক্ষেত্রে আমরা এতক্ষণ কিন্তু লার্জ আর্টারি হচ্ছে কাজ দেখলাম, কিডনির এরিয়া হচ্ছে কিডনি কীভাবে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারে অংশ নিচ্ছে সেখানে দেখলাম, ব্রেইন কীভাবে অংশ নিচ্ছে আমাদের ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য, সবাই কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করছে। ব্রেইন কীভাবে কাজ করছে হচ্ছে যখন ইস্কেমিয়া হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য। এখন যেটা যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ, যেটা মাইক্রো সার্কুলেশন বলি, আমাদের যে ক্যাপিলারিজ আছে, ক্যাপিলারি সিস্টেম, সে কীভাবে অংশ নিচ্ছে যখন হচ্ছে আর্টারিয়াল ব্লাড প্রেশার হচ্ছে ফল করে যাচ্ছে মানে আর্টারিগুলো কনস্ট্রিকশন করছে, যখন কনস্ট্রিকশন হচ্ছে ক্যাপিলারিতে ফ্লুইড কমে যাচ্ছে মানে হচ্ছে ক্যাপিলারি হচ্ছে অসমোটিক পার্টিকেলের অর্থাৎ ফ্লোটা কমে যাচ্ছে, ওইখানে যে অসমোটিক পার্টিকেলস ছিল তাদের কনসেন্ট্রেশন তখন পানির চেয়ে বেশি হচ্ছে, তাহলে অসমোলারিটি বেড়ে যাচ্ছে। কিতে অনকোটিক প্রেশার, যেটা আমরা ব্লাডে তোমরা পড়েছো যে প্লাজমা অনকোটিক প্রেশার, এই প্লাজমা অনকোটিক প্রেশার বেড়ে যাচ্ছে। আর আমরা জানি অনকোটিক পার্টিকেল মানেই হচ্ছে সে পানি টানে। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে অর্থাৎ যে ক্যাপিলারিটা আছে, যদি আমি একটু ছবি এঁকে দেখাই, এটা যদি আমাদের ক্যাপিলারি থাকে, এখানে হচ্ছে আমরা জানি দুই ধরনের প্রেশার থাকে। যে কোনো জায়গায় ফ্লুইডের শিফটের আমরা একটু ক্লাস নিব পরে, সেটা হচ্ছে ফ্লুইড শিফটের মেকানিজম কোনটার উপর নির্ভর করে। আমরা জানি স্টার্লিং ফোর্স, আমরা একটা বিষয় আছে স্টার্লিং ফোর্স, 4 ধরনের ফোর্স হচ্ছে কাজ করে ফ্লুইড শিফটের জন্য। দুইটা প্রেশার থাকে ভ্যাসেলের ভিতর, দুইটা প্রেশার থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে। ভ্যাসেলের ভিতরে যে প্রেশারটা থাকে, একটাকে বলা হয় প্লাজমা অনকোটিক প্রেশার, অর্থাৎ প্লাজমা প্রোটিন থাকার কারণ যেটা স্পেস থেকে বের হয়ে আসতে পারে না, এই প্লাজমা অনকোটিক প্রেশার, এটা থাকার জন্য যে প্রেশারটা হচ্ছে সেটাকে আমরা বলছি প্লাজমা অনকোটিক প্রেশার। এবং এটার ভিতরে যে ফ্লুইড আছে, এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে একটা হচ্ছে প্লাজমা অনকোটিক প্রেশার, অর্থাৎ ভ্যাসেলের ভিতরে ফ্লুইড আছে, প্লাজমা প্রোটিন আছে, প্লাজমা প্রোটিনের জন্য যে প্রেশারটা হচ্ছে সেটাকে বলে অনকোটিক প্রেশার, আর ফ্লুইডের জন্য যে প্রেশারটা আছে সেটাকে বলে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর ইন্টারস্টিশিয়াল স্পেস, ভ্যাসেলের বাইরে যে এরিয়াটা আছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানেও দুই ধরনের প্রেশার থাকে। যেটা এখানে যে প্রোটিন থাকবে সেটার জন্য ওটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল হচ্ছে কলয়েডোসমোটিক প্রেশার, আরেকটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। মনে রাখবে কোথাও কোনোখানে যদি ফ্লুইড শিফট হতে হয়, আমরা এখানে একটু স্টার্লিং ফোর্সটা শিখে নিচ্ছি, সেটা হচ্ছে কোনো ভ্যাসেল থেকে যদি ফ্লুইড বাইরে আসতে হবে তাহলে বাইরের ফোর্স কী কী, এখানে যে অনকোটিক প্রেশার সে সবসময় পানি টানবে, আর এখানে যে পানি হাইড্রোস্ট্যাটিক প্রেশার সে ধাক্কা দিয়ে পানিকে বাইরে দেওয়ার চেষ্টা করবে। তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে আউটার প্রেশার, সে এখানের ফ্লুইডকে ধাক্কা দিয়ে বাইরে ফেলার চেষ্টা করবে। আর এখানে যে প্রোটিন আছে সে হচ্ছে পানি টানে। তাহলে এই হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসের যে কলয়েড আছে তারা হচ্ছে পানি টানবে। তাহলে ফ্লুইড যদি আর কি অনকোটিক প্রেশার পানি ভিতরের দিকে টানবে, এখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেসে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে সে হচ্ছে ধাক্কা দিয়ে ফ্লুইড ভিতরের দিকে ঢুকানোর চেষ্টা করবে। তাহলে দুটো হচ্ছে প্রেশার আউটওয়ার্ড প্রেশার, দুটো প্রেশার হচ্ছে ইনওয়ার্ড প্রেশার।
তাহলে যদি প্রেশার অর্থাৎ ফ্লুইডকে প্লাজমা ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতে হয়, তাহলে কোন প্রেশার বেশি হতে হবে? হয় ভেসেল এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে সেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে বেশি হতে হবে, অথবা ইন্টারস্টিশিয়াল স্পেসে যে কলয়েড আছে তাকে বেশি হতে হবে। অর্থাৎ এদের দুজনের যে যোগফল, এটা এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে এবং হচ্ছে এখানে যে অর্থাৎ যদি হচ্ছে এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে আর এখানে যে কলয়েড অসমোটিক প্রেশার আছে তাদের চেয়ে বেশি হতে হবে। তাহলে আমরা যেটা বললাম, ফ্লুইডকে যদি ভেসেল থেকে বাইরের দিকে আনতে হয়, তাহলে এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে বেশি থাকতে হবে, আর কি ইন্টারস্টিশিয়াল স্পেসে যে কলয়েড আছে তাদের প্রেশার, অর্থাৎ এই দুইটা প্রেশারের সম্মিলিত যদি বেশি থাকে হচ্ছে প্লাজমা ভিতরে যে অনকোটিক প্রেশার এবং এখানে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই দুইটা প্রেশারের চেয়ে যদি এই প্রেশারটা বেশি থাকে তাহলে ফ্লুইড হচ্ছে বাইরের দিকে আসবে। আর যদি আবার উল্টো হয় যে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশারটা বেশি আর এদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশারের চাপ বেশি, তাহলে কিন্তু ফ্লুইড হচ্ছে ভিতরের দিকে যাবে। এই যে চারটা ফোর্স মিলে কাজ করছে এটাকে আমরা বলতেছি স্টার্লিং ফোর্স। স্টার্লিং ফোর্স, ঠিক আছে? এই স্টার্লিং ফোর্সের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ফ্লুইড শিফট হয়। আমি আরেকটু ডিটেলসে তোমাদের ক্যাপিলারি হচ্ছে যখন সার্কুলেশন পড়াবো তখন হচ্ছে এই জিনিসটা। তো আমি যেটা যেটুকু কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, আমরা বললাম যখন ব্লাড প্রেশার হচ্ছে ফল করছে, যখন ফল করছে তখন ভেসেলের ভিতর রিফ্লেক্স কাজ করছে। ভেসেল চাচ্ছে যে না, রিফ্লেক্সলি ভেসেল চাচ্ছে যে না ব্লাড প্রেশার যেন ফল না করে, তখন সে ভেসেল কনস্ট্রিকশন হচ্ছে, অর্থাৎ আর্টেরিয়ালার কনস্ট্রিকশন হচ্ছে। যখন আর্টেরিয়ালার কনস্ট্রিকশন হচ্ছে তখন ক্যাপিলারি এরিয়াতে ফ্লোটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে ওখানে যে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশারটা আছে সেটা বেশি হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়তেছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশারটা যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সে পানি টানছে। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে পানি ছিল সে পানিগুলো সোজা ভেসেলের ভিতর ক্যাপিলারির ভিতর ঢোকা শুরু করছে। তখন ক্যাপিলারির ভিতরে এই পানিগুলো ঢোকা শুরু করবে, তার মানে হচ্ছে ব্লাডের ভলিউম বাড়ছে, আর ভলিউম যখন বাড়বে, প্লাজমা ভলিউম যখন বাড়বে, ব্লাড প্রেশারও বাড়বে। এটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমের হচ্ছে অংশ। এরপরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম, একেবারে ছোট্ট একটা অংশ। সেটা হচ্ছে যখন আর্টারিয়াল ব্লাড প্রেশার বাড়ে, স্বাভাবিকভাবে ভেসেলের উপর স্ট্রেস হয়। এই স্ট্রেসের সাডেন ইফেক্টের জন্য ভেসেলগুলো হচ্ছে রিল্যাক্সডে চলে যায়। রিল্যাক্স যখন হবে তখন ডাইলেটেশন হবে, ডাইলেটেশন যখন হবে ব্লাড প্রেশার ফল করবে। এটাকে আমরা বলতেছি স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। তাহলে যেটা আমরা বলছিলাম ইন্টারমিডিয়েট টাইপ অফ হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল, যেটা হচ্ছে মিনিটস এবং আওয়ার্স ধরে হয়, সেটা কিন্তু আমরা এই পর্যন্ত এখানে তিনটা মেকানিজমের মাধ্যমে। এরপরে সেটা হচ্ছে লং টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার। অনেক লম্বা সময় ধরে আমরা কি করে আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে রাখবে, অর্থাৎ মিনিটসের মধ্যে যে মেকানিজম সেটা দিয়েও দেখছে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না, তখন কিন্তু লং টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার চলে আসবে, যে ব্লাড প্রেশার রেগুলেশন করা লাগবে। সো আমরা যেটা লং টার্ম রেগুলেশনে বলেছিলাম, একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, ওখানে ইন্টারমিডিয়েটে ছিল রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম, এখানে হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম কীরকম? আমরা যেটা রেনিন অ্যানজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজমে যে পার্টটা পড়েছিলাম, অর্থাৎ যখন প্রেশার ফল করছে, ব্লাড প্রেশার ফলের জন্য রেনাল হচ্ছে ফ্লোটা কমে যাচ্ছে, যখন ব্লাড ফ্লো টু দ্য কিডনি কমে যাচ্ছে তখন হচ্ছে জিএফআর কমে যাচ্ছে, যখন জিএফআর কমতেছে তখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবে অধিকাংশ সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে পৌঁছাতে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এই সোডিয়ামের যে কনসেন্ট্রেশন, সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা কমে গেল, এই কনসেন্ট্রেশন স্টিমুলেটেড করবে জাক্সটাগ্লোমেরুলার সেলকে, ঠিক আছে? সেই যেটা অ্যাফারেন্ট আর্টারিওলার গায়ে আছে, সেই জাক্সটাগ্লোমেরুলার সেল তখন রেনিন সিক্রেট করবে, আর রেনিন তখন কি করবে, লাংসের এখানে গিয়ে এনজিওটেনসিনোজেন, কারণ ওখানে একটা এনজাইম আছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমের সাহায্য নিয়ে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করবে। এনজিওটেনসিন 1 তখন এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2-তে পরিণত হবে। এই এনজিওটেনসিন 2 তখন কি করবে, দুটো কাজ করবে। তাহলে এটুকু হচ্ছে আগের মতো ভ্যাসোকনস্ট্রিকশনের মধ্যে। তাহলে যখন এনজিওটেনসিন 2 তৈরি হলো এই দুটা কাজ করবে। একটা আমরা আগেই দেখেছি, সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, সরাসরি ভেসেলের উপর কাজ করে ভ্যাসোকনস্ট্রিকশন করবে ইন্টারমিডিয়েটের মতো। আরেকটা কি করবে, এরা হচ্ছে স্টিমুলেট করবে আমাদের কিডনির মাথার উপরে টুপির মতো
একটা হচ্ছে গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটার হচ্ছে আবার কর্টেক্স মেগুলা ভাগ আছে। সেই অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেটেড করবে, অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেটেড করে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন বের করবে, যেটাকে আমরা বলি মিনারেলোকর্টিকয়েড। অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেটেড করবে। তাহলে এনজিওটেনসিন দুইটা কাজ করবে, একটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করবে, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেটেড করবে। অ্যাড্রেনাল কর্টেক্স যখন স্টিমুলেটেড হবে সে কি করবে, অ্যালডোস্টেরন সিক্রেশন করবে, অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। এই অ্যালডোস্টেরন আবার কি করবে, সে গিয়ে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এন্ড কালেক্টিং টিবিউলসে গিয়ে সে হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াবে এবং পটাশিয়াম এক্সক্রিশন করাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে, অর্থাৎ সোডিয়াম যেগুলো কিডনি থেকে চলে যেতে চাচ্ছে তাদেরকে আটকে রাখবে সোডিয়াম রিঅ্যাবজর্পশন। শিক্ষার্থীরা, কিছুটা যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের এই বিরতিটা, তো আমরা আমাদের আগের পড়ায় চলে যাই। যেটা আমরা বলছিলাম যে এনজিওটেনসিন 2, যেটা আমরা হচ্ছে অলরেডি আমাদের ইন্টারমিডিয়েট হচ্ছে মেকানিজম অফ দ্য ব্লাড প্রেশারের যেটা ইন্টারমিডিয়েট টার্মে যেটা, সেখানে আমরা দেখেছিলাম কীভাবে এনজিওটেনসিন 2 তৈরি হচ্ছে। যখন এনজিওটেনসিন 2 তৈরি হচ্ছে তখন এনজিওটেনসিন 2 হচ্ছে দুটো কাজ করে, একটা হচ্ছে সরাসরি ভ্যাসোকনস্ট্রিকশন করছে, আরেকটা পার্ট এনজিওটেনসিন 2 সেটা হচ্ছে আমাদের কিডনির উপরে যে সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সকে স্টিমুলেট করে সে হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করাবে। অ্যালডোস্টেরন যখন সিক্রেশন হবে, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা এবং পটাশিয়াম এক্সক্রিশন করা। সো কি করবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে, ইনক্রিজ করাবে সোডিয়াম রিঅ্যাবজর্পশন। আমরা জানি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এবং কালেক্টিং টিবিউলসের মধ্যে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন যখন বেড়ে যাচ্ছে, তাহলে সোডিয়াম হচ্ছে একটা অসমোটিক পার্টিকেল। অসমোটিক পার্টিকেল যখন হবে সে কি করবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করাবে অর্থাৎ অসমোসিস করাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন বাড়বে তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম বাড়বে। তাহলে এই যে হচ্ছে ফ্লুইডের যে ভলিউম অর্থাৎ ভ্যাসেলের ভিতরে সে প্লাজমা হচ্ছে, ভ্যাসেলের ভিতরে যে ভ্যাসেল আছে সেই ভ্যাসেলের প্রতি ফ্লুইড হচ্ছে রিঅ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে কিডনি থেকে সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়াম হচ্ছে অ্যালডোস্টেরন, এনজিওটেনসিন 2 যখন অ্যালডোস্টেরন সিক্রেশন করাচ্ছে, এই অ্যালডোস্টেরন হচ্ছে গিয়ে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে অর্থাৎ সল্ট রিঅ্যাবজর্পশন করছে। সল্ট হচ্ছে সোডিয়াম হচ্ছে অসমোটিক পার্টিকেলস, সে কি করতেছে, সে হচ্ছে তার সাথে ওয়াটার রিঅ্যাবজর্পশন করাচ্ছে। আর ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছে যখন, তখন হচ্ছে ব্লাডের ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাডে যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন করাচ্ছে তো সেই সাথে সাথে কি হচ্ছে, জানে যেহেতু হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে তাহলে হচ্ছে ব্লাডের ভলিউম বাড়বে। ব্লাডের ভলিউম যখন বাড়বে স্বাভাবিক, তাহলে ওখানে আমরা দেখেছিলাম ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, সেই ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে সে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, আর এখানে ব্লাড ভলিউম বাড়ার মাধ্যমে সে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে। সো কার্ডিয়াক আউটপুটও বাড়তেছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে, এবং আলটিমেটলি হচ্ছে ব্লাড প্রেশার বাড়তেছে। তাহলে এনজিওটেনসিন 2 যেটা আগে করছিল ভেসোকনস্ট্রিকশনের ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে। এইদিকে হচ্ছে এনজিওটেনসিন 2 সিক্রেট করাচ্ছে হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সকে স্টিমুলেটেড করে অ্যালডোস্টেরন সিক্রেশন করাচ্ছে। অ্যালডোস্টেরন হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এবং কালেক্টিং ডাক্টসে যে হচ্ছে গিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাচ্ছে। সোডিয়াম যেহেতু একটা অসমোটিক পার্টিকেল, সে হচ্ছে পানি টানতেছে, পানি যখন টানবে তাহলে ব্লাডের ভলিউম বাড়বে, ভলিউম যখন বাড়তেছে তখন আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তাহলে এদিকে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, এদিকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে, মোটের উপর হচ্ছে ব্লাড প্রেশার বাড়তেছে। দ্যাট ইজ হচ্ছে renin angiotensin aldosterone mechanism, long term regulation of the blood pressure। আরেকটা যেটা ব্লাড প্রেশার রেগুলেশনের মেকানিজম আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। যখন হচ্ছে বডির মধ্যে ফ্লুইড বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, তখন ফিল্ট্রেশন বেশি হবে, এই কিডনি এক্সক্রিশন বাড়িয়ে দিবে, ব্লাড প্রেশার ফল হবে। আবার যখন হচ্ছে ফল করতেছে তখন হচ্ছে এটাকে নর্মাল, প্রেশারটাকে নর্মালে নিয়ে আসার চেষ্টা করছে। সো আমরা যেটা একটু বলছিলাম সেটা হচ্ছে যে প্রেশার নিয়ে আজকে আমাদের পড়াটাকে যদি আমরা একটু ওভারভিউ করি, যে ব্লাড প্রেশার আমরা কি বললাম, ব্লাড প্রেশার ইজ দ্য ল্যাটারাল প্রেশার এক্সার্টেড অন দ্য এক্সারশন অর্থাৎ
blood pressure is the lateral pressure of the flowing blood on the vessel wall. vessel wall এর মধ্যে flowing blood যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লাড প্রেসার। ল্যাটারাল প্রেসার মানে কি, পারপ্যারাল প্রেসার ভেসেল ওয়ালের সাথে ব্লাড যে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফ্লো হচ্ছে এদিকে, ল্যামিনাল ফ্লো হচ্ছে এদিকে, ভেসেল ওয়াল এখানে ব্লাডটা যাওয়ার পথে ল্যাটারালি যে প্রেসারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওয়ালের সাথে যে প্রেসারটা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার কয় ধরনের আছে আমরা বলেছি, ব্লাড প্রেসার হচ্ছে 4 ধরনের, সিস্টোলিক ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, হচ্ছে পালস প্রেসার এবং মিন প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার এই দুটো মেজার করা যায়, সেজন্য এটাকে আমরা বলি মেজারেবল ব্লাড প্রেসার। ডায়াস্টোল হচ্ছে পালস প্রেসার এবং হচ্ছে মিন প্রেসার, এই দুটো প্রেসার মেজার করা যায় না, এরা ক্যালকুলেশন করে বের করতে হয়, এই জন্য এটাকে বলা হয় ক্যালকুলেটিভ ব্লাড প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসার নর্মালি হচ্ছে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি। পালস প্রেসার হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ব্লাড প্রেসার অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, যেটা নর্মালি হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। আর মিন প্রেসার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার প্লাস 1/3 অফ পালস প্রেসার, তাই সেটা হচ্ছে নর্মাল হচ্ছে 93 মিলিমিটার অফ মার্কারি। দ্য ডিটারমিনার্স অফ দ্য ব্লাড প্রেসার আমরা বলেছিলাম ব্লাড প্রেসার ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট ইন্টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, আর কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে স্ট্রোগুলার ইন্টু হার্ট রেট। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করতেছে হচ্ছে ভেসেলের হচ্ছে ব্লাডের ভিসকোসিটি, ভ্যালোসিটি, ভেসেল ওয়ালের ডায়ামিটার, এই সব কিছুর উপর। তাই ডিটারমিনেন্টস অফ দ্য ব্লাড প্রেসার হচ্ছে কার্ডিয়াক আউটপুট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ভেনাস রিটার্ন, হার্ট রেট, velocity of the blood, viscosity of the blood, diameter of the blood vessels, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হাউ দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ব্লাড প্রেশার, যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে তার মধ্যে হচ্ছে এজের বয়স বাড়ার সাথে হচ্ছে ব্লাড প্রেশার বাড়ে, স্পেশালি যে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে থাকে যেহেতু ভেসেল ওয়ালের ইলাস্টিসিটি হচ্ছে হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলেছিলাম সেক্স, মেয়েদের ক্ষেত্রে 10% লেস থাকে হচ্ছে এই ব্লাড প্রেশার কম থাকে একটু। তারপরে কি হচ্ছে বডি ওয়েটের উপর ডিপেন্ড করবে, যত বডি ওয়েট বাড়লে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে, সার্ফেস এরিয়া বাড়ে সেজন্য কার্ডিয়াক আউটপুট বাড়ে, সেজন্য সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে। পজিশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি আমরা হচ্ছে রিকম্বিনেন্ট পজিশনের চেয়ে স্ট্যান্ডিং আর সিটিং এর চেয়ে অর্থাৎ দাঁড়িয়ে বা বসে থাকাতে যদি শুয়ে থাকি তখন হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা একটু কম থাকবে। এক্সারসাইজেশন আমরা বলেছি যদি মাইল্ড এবং মডারেট এক্সারসাইজ হয় সেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক ব্লাডটা আনচেঞ্জ থাকবে। সিভিয়ার এক্সারসাইজের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফলস করবে, কারণ অ্যানারোবিক মেটাবলিজমের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, যে ল্যাকটিক অ্যাসিড একটা ভেসোডাইলেটর, ফলে ব্লাড ভেসেলগুলো ডাইলেশন করবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে দিয়ে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কমিয়ে দিবে। তারপরে যেটা বলেছে খাবারের পর ইমোশনাল এক্সাইটমেন্ট, এগুলো আমাদের ব্লাড প্রেশারকে বাড়াবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কোনো কারণ হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে, আমাদের যে খাবারের পরে হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে। সো এগুলো হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। আরেকটা যেটা হচ্ছে এরপরে আমরা বলেছিলাম যে কিভাবে হচ্ছে ব্লাড প্রেশার আমরা হচ্ছে রেগুলেশন করবে। রেগুলেশন যে করার জন্য আমাদের যে মেকানিজম এটাকে টাইম অনুযায়ী আমরা ভাগ করছি, শর্ট টার্ম রেগুলেশন, ইন্টারমিডিয়েট রেগুলেশন এবং লং টার্ম রেগুলেশন। শর্ট টার্ম যেগুলো সেগুলো উইদিন সেকেন্ডস অ্যান্ড মিনিটসের মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেট করে। তার আন্ডারে হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম অ্যান্ড স্ট্রেস সিএনএস ইসকেমিক মেকানিজম। ইন্টারমিডিয়েটে যেটা সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম, স্ট্রেস ক্যাপিলারি ফ্লুইড শিট মেকানিজম এবং স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। লং টার্ম রেগুলেশনের মধ্যে হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম এবং হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। যেটা আমরা বলেছিলাম একমাত্র হচ্ছে ফিডব্যাক মেকানিজমে যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজম, কারণ সে ব্লাড প্রেশার বাড়লে কমাতে পারে এবং কমলে বাড়তে পারে। নর্মালি রিসেপ্টরগুলো কোথায় থাকে? রিসেপ্টরগুলো আমরা দেখেছি হার্টের যে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা তার ওয়ালের মধ্যে থাকবে, আরেকটা থাকবে কি বাইফার্কেশন অফ দ্য কমন ক্যারোটিড আর্টারি, পরে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি শুরু হলো এখানে আমাদের কিছু হচ্ছে ক্যারোটিড সাইনাস বলি, এটাকে আমরা ব্যারোরিসেপ্টর থাকবে। যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে এটার ভিতর দিয়ে যখন ব্লাড ফ্লো করবে প্রেশার বাড়াটাতে স্টিমুলেটেড হবে ব্যারোরিসেপ্টর। এই স্টিমুলেশনটা ভেগাস নার্ভ এবং হচ্ছে হ্যারিংস নার্ভ দিয়ে পরবর্তী গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে হচ্ছে চলে যাবে মেডুলাতে যখন স্টিমুলেশন হবে মেডুলা থেকে হচ্ছে মেডুলাতে আছে ভেসোমোটর এরিয়া, এরা যেহেতু ব্লাড প্রেশার বাড়তেছে এটাতে ভেসোমোটর এরিয়াকে একটা নেগেটিভ হচ্ছে ইম্প্যাক্ট দিবে, ফলে কি হবে ভেসোমোটর এরিয়া হচ্ছে আর কোনো পজিটিভ করবে না, অর্থাৎ হচ্ছে টোন যেটা সেই টোনটাকে সে মেনটেন করছে না, অর্থাৎ ভেসো ডাইলেশন হচ্ছে। একই সাথে হার্ট রেট কমে যাচ্ছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমতেছে, তাহলে হার্ট রেট কমতেছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমতেছে, তার মানে কার্ডিয়াক আউটপুট কমতেছে, আর হচ্ছে ভেসো হচ্ছে ডাইলেশন হচ্ছে, ভেসো ডাইলেশন হচ্ছে মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমছে, ফলে হচ্ছে কি ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আবার যখন ব্লাড প্রেশার কমে যখন যাচ্ছে তখন স্টিমুলেশন হচ্ছে, তখন এই রিসেপ্টরের মতো দিয়ে যাকে ব্যারোরিসেপ্টর আর স্টিমুলেটেড হচ্ছে না সে দেখছে প্রেশার বেশি নেই, তার ফলে কি হচ্ছে সে যে ওভার হচ্ছে ভেসোমেট্রো
সেন্টারটাকে ইনহিবিট করে রাখছে, সেই ইনহিবিটর ইফেক্টটা থাকতেছে না, ফলে কি হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়তেছে। এটাকে আমরা বলতেছি ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। কেমোরিসেপ্টরের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্ট্রাইক হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের উপর। যদি পার্শিয়াল প্রেশার অক্সিজেন ফল করে তাহলে কেমোরিসেপ্টর যে রিসেপ্টরগুলো আছে যেটা আর্চ অফ অ্যাওর্টাতে এবং সেই ক্যারোটিড আর্টারির মধ্যে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির এখানে ক্যারোটিড বডি হিসাবে থাকতেছে, তারা স্টিমুলেটেড হবে। যখন ব্লাড প্রেশার ফল করে, ব্লাডের ফ্লো কমে যায়, এই এরিয়া থেকে ব্লাডের ফ্লো কমে, ফ্লো যখন কমছে তার মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম, তখন কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, এই স্টিমুলেশন চলে যাবে ভ্যাসোমোটর এরিয়াতে, যেটা ভ্যাসোকনস্ট্রিকশন করাবে এবং ভ্যাসোকনস্ট্রিকশন করানোর মাধ্যমে হচ্ছে ব্লাড প্রেশার বাড়াবে। এইটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ব্লাড প্রেশারটা 80 মিলিমিটার মার্কারির নিচে না হয়, ততক্ষণ পর্যন্ত কেমোরিসেপ্টর হচ্ছে মেকানিজমটা সাধারণত কাজ করে না। আর যেটা ইন্টারমিডিয়েট থেকে আমাদের জরুরি যেটা পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন, রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজম। রেনিন এনজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন মেকানিজমে যেটা বলা যে যখন ব্লাড প্রেশার ফল করে স্বাভাবিকভাবে হচ্ছে কিডনিতে যে ফ্লো, সে ফ্লোটা কমে যাচ্ছে প্রেশার ফল করার কারণে। কিডনিতে যখন ফ্লো কমতেছে তার মানে জিএফআর কমে যাচ্ছে, অর্থাৎ ফিল্ট্রেশন কমে যাচ্ছে। যখন ফিল্ট্রেশন কমে যাচ্ছে, ফিল্টার যে সাবস্টেন্স তার মধ্যে সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, এগুলো রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুসে। ফলে এটা যখন দূরবর্তীতে ডিস্টাল কনভলিউটেড এখানে গিয়ে জ্যাক্সটাগুলার অ্যাপারেটাসের এখানে যাবে, তখন হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। এই কমে যাওয়ার ফলে হচ্ছে আমাদের জ্যাক্সটাগুলার সেল স্টিমুলেটেড হচ্ছে, সে রেনিন সিক্রেশন করাচ্ছে। রেনিন হচ্ছে লাংসে গিয়ে এনজিওটেনসিন ওজনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করতেছে, এনজিওটেনসিন 1 তখন এনজিওটেনসিন 2-তে কনভার্ট হয়ে কিডনিতে এসে ভ্যাসোকনস্ট্রিকশন করছে, এনজিওটেনসিন 2 তখন ভ্যাসোকনস্ট্রিকশন করাচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন করার ফলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। লং টার্ম রেগুলেশন আমরা একই রকম, এখানে যখন এনজিওটেনসিন 2 তৈরি হলো, যেটা আমরা মেকানিজম বললাম রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, যখন এনজিওটেনসিন 2 তৈরি হয়ে গেল, এই এনজিওটেনসিন 2 হচ্ছে দুটো কাজ করবে, একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, আরেকটা হচ্ছে আমাদের কিডনির উপরে যে সুপাররেনাল গ্ল্যান্ড আছে অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেই অ্যাড্রেনাল কর্টেক্সে হচ্ছে স্টিমুলেশন করবে, করে অ্যালডোস্টেরন সিক্রেট করে। অ্যালডোস্টেরন হচ্ছে একটা মিনারেলোকর্টিকয়েড হরমোন, যেটার কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করানো এবং পটাশিয়াম এক্সক্রিশন করানো। তো সে কি করবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুস এবং হচ্ছে কালেক্টিং টিউবুস যেটা আছে আমাদের কিডনিতে, সেখান থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করাবে। যখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, সোডিয়াম একটা অসমোটিক পার্টিকেল, সে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, ফলে কি হবে, ব্লাডের ভলিউম বাড়বে, ব্লাডের ভলিউম যখন বাড়বে কার্ডিয়াক আউটপুট বাড়বে, তাহলে ওখানে ভ্যাসোকনস্ট্রিকশন করছে, তার ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে, এখানে ব্লাডের ভলিউম বেড়ে গিয়ে কার্ডিয়াক আউটপুট বাড়ছে, কারণ ভেনাসিডেন্ট বাড়ছে, সো কার্ডিয়াক আউটপুট বাড়ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ছে এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স দুটো বাড়ার ফলে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে হচ্ছে ব্লাড প্রেশার কমপ্লিট হচ্ছে লেকচার। আমরা হাইপারটেনশন নিয়ে পরবর্তীতে কথা বলবো। আজকে এই পর্যন্তই, আশা করি ব্লাড প্রেশার বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আবার দেখা হবে।